আগে লেখবি এটা এখনই করবে না, আমি অ্যানাউন্স করবো তারপরে। আমি জেলাগুলোতে একটু পরে আসছি, মানে ওই আমাদের যে প্রোগ্রাম আছে সেই প্রোগ্রামের ব্যাপারে। জেলার মাইকগুলো এখন একটু অফ করুন। প্রেসের সবাই এখানে আছেন আশা করি। কানেক্টেড প্রেস নবান্ন, নবান্ন প্রেস, নবান্ন প্রেস শুনতে পাচ্ছ? আছে কানেক্টেড আছে ম্যাম, আছে ম্যাম, আছে ম্যাম, আছে, শোনা যাচ্ছে। আমি প্রথমেই বলি যে আপনারা জানেন যে আমাদের এখানে একদিকে লকডাউন চলছে, একদিকে কোভিড চলছে, একদিকে মাইগ্রেন্ট ওয়ার্কাররা আছেন, একদিকে ডিজাস্টার আমফান, সবকিছু মিলিয়ে মিশিয়ে আমরা একটা প্রচন্ড বলতে পারেন একটা সংকটজনক অবস্থার মধ্যে দাঁড়িয়ে সবাই লড়াইটা করছি, চ্যালেঞ্জ করে লড়াইটা জেতবার জন্য। জীবনে কখনো হারতে নেই, বিপদ আসলে বিপদটাকে জয় করতে হয়, এটাই জীবনের সবচেয়ে বড় এগিয়ে যাওয়ার পথ। করোনা ভাইরাস তো একটা শতাব্দীর সবচেয়ে বড় বিপর্যয়। জীবন জীবিকা অর্থনীতি থেকে শুরু করে সারা দেশে লকডাউন করা থেকে শুরু করে অনেক মানুষের জীবনযাপনটাকে পরিবর্তন করা থেকে শুরু করে জীবন চলে গেছে। আমাদের চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, মিশনারি, পুলিশ সবাই লড়াই করছে, তাদের আমি প্রতিদিনই একবার করে স্যালুট জানাই, আজকেও আবার স্যালুট জানাচ্ছি। মনে রাখবেন করোনাটাকে রুখতে গেলে এক হচ্ছে আমাদের জীবনযাপনের পদ্ধতি অনেকটাই আমাদের প্রায় পাল্টাতে হচ্ছে। আগে তো আমরা কখনো ভাবতেই পারতাম না যে সারাক্ষণ নাক মুখ ঢেকে থাকতে হয়, অর্থাৎ মাস্ক পরতে হয়। আমরা কখনো ভাবতেই পারতাম না ঘন্টায় ঘন্টায় সাবান দিয়ে হাত ধুতে হবে, অথবা কেউ কাউকে স্পর্শ করতে পারবে না, তার কারণ যেহেতু নিঃশ্বাসে রোগটা ছড়ায়, তাই আমাদের সবাইকে সাবধানতা অবলম্বন করতে হবে। অনেক নিয়মকে আমরা বদলাচ্ছি, নিজেদের যতটা পারা যায় একটু দূরত্ব বজায় করে কাজ করছি, কিন্তু তা সত্ত্বেও আমরা দেখতে পাচ্ছি অনেক জায়গায় অনেক মানুষ একসাথে জমায়েত হয়ে যাচ্ছে, ভুলে যাচ্ছে মনে হয়। সেটাকে বারে বারে একটু মনে করিয়ে দেওয়া দরকার আমাদের। একসাথে সবাই যদি খেতে বসে যায়, একসাথে সবাই দাঁড়িয়ে বাজার করি, একসাথে সবাই দাঁড়িয়ে একটা জায়গায় জড়ো হই, তাতে কিন্তু রোগটা বাড়ে। আপনারা দেখেছেন করোনা স্প্রেডটা খুব দ্রুত হচ্ছে। প্রথম 2-3 মাস আমরা অন্তত বাংলাটাকে টোটাল কন্ট্রোলে রেখেইছিলাম, এখনো চেষ্টা করছি, কিন্তু প্রচুর মানুষ বাইরে থেকেও আসছে। মানুষ আসছে শুধু তাই নয়, এই করোনা রোগটা হচ্ছে মানুষের সাথে সাথে আসে। ধরুন আপনি একটা জিনিস কিনছেন, জিনিসের সাথে সাথে চলে আসছে। সেই জন্য আমরা বলি জিনিস কিনে আনলেও 6 ঘন্টা রেখে দিন আলাদা করে। সবজি টবজি মাছ টাছ কিনলেও একটুখানি ভালো করে গরম জলে ধুয়ে দিই, যাতে বিষাক্ত জিনিসটা আসলেও সেটা যাতে নষ্ট হয়ে যায়। আমরা বারবার বলি নাক এবং মুখ দুটোই ঢেকে রাখতে হবে। আমি এখন কথা বলছি, আমার কাছে কেউ নেই বলে একটু আলাদা হয়ে যেত, পুরো নাক মুখটা কিছু ঢেকে রাখতে হবে, কিছু উপায় নেই। এমনকি চোখটাও আমি ঢেকে রেখে তার পারবো, সবাই মানে চোখ ঢেকে রাখতে পারে না। কিন্তু হংকংয়ের একটা স্টাডিতে বলছে অনেক সময় আমরা যখন জয় বাংলা বলে, যেটা আমাদের কনজাংটিভাইটিস, যেটাকে আমরা জয় বাংলা বলি, এখন বলছি আবার ওই কনজাংটিভাইটিসের মতো হলেও সেখান থেকেও করোনা হতে পারে। চোখ থেকেও 60% একটা করোনা ছড়ানোর একটা প্রবণতা আছে। তো যাই হোক, আমি আপনাদের আবার বলবো, প্লিজ দয়া করে ভুলবেন না, সকালবেলায় ঘুম থেকে উঠে যেমন 1 কাপ চা খান, যারা চা খান, যাদের অভ্যাস আছে, বা 1 গ্লাস জল খান, সেরকম সকাল থেকে ঘুম থেকে উঠে মনে রাখবেন হাতটা সাবান দিয়ে আগে ধুয়ে দিতে হবে। ধুতেই হবে, দিনে 3-4 বার অন্তত হাত সাবান দিয়ে আপনাকে ধুতেই হবে। স্যানিটাইজার যে অফিসে চাকরি করবে
বা যে দোকানে যাবেন বা যেখানে পকেটে একটা করে রেখে দিতে হবে, এক ফোঁটা করে টিস্যু পেপারে দিয়ে বা হাতে দিয়ে একটু করে রেখে দিতে হবে। সাবান যখন দেবেন, আমি বারবার বলি, অনুটাকে আমরা অনেক সময় ধরুন আমি এটা টেবিলে রাখলাম, আমি খেয়াল করলাম না, সেই অনুটাকে কাপড় দিতে হবে পুরোটা। যদি আমি বাজারে জিনিস কিনতে যাই, আবার বলি দোকানে জিনিস কিনতে যাই, আমি কাজ করি, আমি ফাইলও দেব, আমি একটা হাতে গ্লাভস ইউজ করবো। ছুটির করলে সুবিধা একটা, রেগুলার আমি কাটতে পারি। আর রেগুলার কাটলে রেগুলার জিনিসটা কিনতে পারে, রেগুলারকে ইউজও করতে হবে। যেমন মাস্ক আমরা ছুটিটা প্রেফার করছি, তার কারণ রেগুলার আপনি মাস্কটা কেচে করতে পারবেন। কাজের জায়গাতেও আমাদের এখন হাত ধোয়া অভ্যাস করতে হবে, প্রাইভেট সেক্টরই হোক আর পাবলিক সেক্টরই হোক আর গভর্নমেন্ট সেক্টরই হোক। 70% অ্যালকোহল আছে এরকম দেখে তাকে হাত স্যানিটাইজ করতে হবে। বাড়ি বাড়ি নিয়মিত মাস্ক পরতেই হবে, এটা আপনি কিছুতেই ভুলবেন না, প্লিজ দয়া করে ভুলবেন না। দরকার আমি এক কাপ চা খেতে ভুল করতে পারি, 3 কাপের জায়গায় 2 কাপ খেলাম, কিন্তু মাস্ক পরতে ভুলবেন না, কি ভালো থাকতে পারে। সে বাসেই উঠুন, সে অটোতেই উঠুন, সে বাজারেই যান, সে দোকানে কাজ করুন, সে অফিসে কাজ করুন, সে বাড়িতে কাজ করুন, 6 থেকে 8 ফুট একটা সামাজিক দূরত্ব রাখবেন দয়া করে। বাজার দোকানে গেলে অনেক সময় দেখছি বাসে আমরা বলছি 20 জন করে উঠবে, গভর্নমেন্ট বাসে, প্রাইভেট বাসে দেয়, কিন্তু আমি জানি আপনার আর্ধেকটা খালি খাচ্ছে, অনেক লোকসান হচ্ছে, গভর্নমেন্ট প্রাইভেটেরও লোকসান হচ্ছে। কিন্তু কি করবো বলুন, আমরা এমন একটা সংকটের মধ্যে দিয়ে যাচ্ছি, একসাথে গালাগালি করে বসলে লোক চলে যাবে। আর একসাথে বসতে চাইছি না একটাই কারণ, আপনাকেও বাঁচতে হবে, যে ড্রাইভার কন্ট্রাক্টর বাস চলছে, বাস চালাচ্ছে, তাকেও বাঁচতে হবে, যে যাত্রী হয়ে যাচ্ছে তাদেরও বাস চালাতে হবে। আমরা একটা করতে পারি, মানুষের স্বার্থে প্রয়োজন, যেহেতু আস্তে আস্তে সব খুলে যাবে, খুলছেও। আমরা গভর্নমেন্ট বাস প্রাইভেট বাসকে বলছি যতগুলো সিট আছে বসার সিটটা অ্যালাউ করুন, বা চেষ্টা করবেন বসার সিটে যারা বসবে হাতে একটা গ্লাভস আর একটা মুখে মাস্ক অবশ্যই দেবেন, বাসে বসে স্যানিটাইজ করবেন হাতটা। তার কারণ হচ্ছে ধরুন আপনি একটা চেয়ারে বসছেন, কিছুক্ষণ আগে আরেকটা লোক বসে গেছে, তার যে করোনা নেই সেটা আপনি জানেন না, তখন আপনি যে সিটটা বসছেন সেই সিটটার যত্ন আপনাকে করতে হবে। এখানে কি যদি সিটও দিয়ে রাখি আমরা একটা, তাহলে সেখানে তো আরেকদিন বসে গেছে। আপনি যখন একটা সিটে বসছেন, দরকার বাড়ি থেকে বেরোনোর সময় একটা কাগজটা কিছু নিয়ে ওটা ফেলে দেবেন, ওটার উপরে বসুন। আমরা যেমন কি করি, কোনো বৈচিত্র্য গেলাম বা কোনো জায়গায় গেলাম, আমরা একটা কাগজ নিয়ে সেটা ফেলে দিই। আবার আপনি যখন উঠে চলে আসবেন, ও কাগজটা হাতে দিয়ে ডাস্টবিনে ফেলে দেবেন, রাস্তায় ফেলবেন না দয়া করে। সেটা দেখে নিন কিভাবে কি করবেন। অনেক সময় দেখি বাসের কন্ট্রাক্টরকে বাধ্য করা হচ্ছে যে আমাকে নিতে হবে না, এটা বাসের কন্ট্রাক্টরের গায়ে হাত দেবে না, তাহলে বাস চলবেই। এটা আপনাদের জন্যই কিন্তু বাসের কন্ট্রাক্টরের সিস্টেমটা মেনটেন করছে। দাঁড়িয়ে আপনি আমরা কাউকে অ্যালাউ করছি না, যা সিট আছে সিটে বসুন, তাতে হয়তো সংখ্যাটা একটু বাড়বে, এটাই একটু একটু করে বাড়বে, কিন্তু দয়া করে দাঁড়িয়ে নেবেন না। আর একটা কথা আমি আপনাদের বারবার বলবো, গুজবে কাজ দেবেন না। কিছু কিছু লোক আছে সোশ্যাল মিডিয়াতে ভীষণ মিথ্যে কথা বলে, অনেক মানুষের কত ভালো কথা, কত কনস্ট্রাকটিভ কথা, কত গুড সাজেশন দেয়, আমরা তাদের সবসময় ওয়েলকাম করি, আমরা তাদের সাজেশন গ্রহণ করি রিগার্ডলি। কিন্তু কিছু কিছু লোক আছে কাজ নেই, কর্ম নেই, লোকের বিপদে থাকে না, কোনো সাহায্য করে না, কিন্তু ওইখানে বসে বসে পলিটিক্যাল পার্টির টাকা নিয়ে উল্টো পাল্টা ফেক নিউজ এবং ফোকটিয়া নিউজের নামে পুরো মানুষের মধ্যে বিভ্রান্তি ছড়ায় এবং নিয়ে বলবে এটা শেয়ার করুন সবাইকে। কোনো কিছু কনফার্ম না হয়ে দয়া করে শেয়ার করবেন না, আগে দেখে নেবেন একটুখানি নিউজটা ফেক আর নিউজটা অরিজিনাল ভালো সত্যি। নিজের ব্রেনটাকেও একটু অ্যাপ্লাই করার চেষ্টা করুন। সব সাধু কিন্তু সাধু নয়, আবার সবাইকে চোর বানিয়ে দিলেও সবাই চোর নয়, দেখে নিতে হবে। এটা হচ্ছে খারাপ মানুষ যেমন আছে, ভালো মানুষও আছে। সুতরাং রামকৃষ্ণ পরমহংস ব্যক্তি যেমন আপনি পাবেন, আবার কিছু ইদারতা ঘুরে বেড়ায় সেরকম বল,
তো আর কিছু পরামর্শের সাথে তো অন্য কাউ তুলনা করতে পারবেন না। এমন সব জগতে দেখে আসতে হবে। জ্বর ভাব কাশি গলা ব্যথা বর্ষার সময় হয় না, ঠিক নেই। সব জ্বর কিন্তু সব ফিভার কিন্তু করোনা নয়। কিন্তু সঙ্গে সঙ্গে একটা ডাক্তারের পরামর্শ নিলে কি হলো, আপনি একটা ওষুধ খেলে নিতে ওটা বাড়তে না হয়। অনেকে চেপে রাখার ফলে কি হয়, আপনাকে যেতে হবে না হসপিটালে, বা আপনাকে বাড়িতেই কোয়ারেন্টাইন করুন। অল্প একটু জ্বর হচ্ছে, সত্যি হচ্ছে, কাশি হচ্ছে, ডাক্তারকে পরামর্শ করুন। ডাক্তার একটা ওষুধ দিলে আপনার সেটা বাড়বে না। যদি বেশি বেড়ে যায় তখন আপনি হসপিটালে যাবেন, অবশ্যই যাবেন। বুকে ব্যথা হলো, শ্বাসকষ্ট হলো, কারণ এমনি জ্বর কাশি এমনিতেও ভালো হয়ে যায়। একটু ডাক্তারদের পরামর্শ করুন। আমি প্রাইভেট যারা চিকিৎসকরা আছে বা প্রাইভেট হসপিটালও আছে বা চেম্বার আছে, তাদেরও বলবো আপনারা পিপি ইউজ করুন, আপনারা স্যানিটাইজার ইউজ করুন, আপনারা সবকিছু প্রোটেকশন নিয়ে কিছু কিছু লোককে দেখতে শুরু করুন। একসাথে অত বিরোধে সেখানেও একটা প্রবলেম হতে পারে ডাক্তারদের ওখানে। সেখানেও আপনাদের একটা সিস্টেম করে নিতে হবে, সবাইকে একদিনে অ্যাপয়েন্টমেন্ট না দিয়ে কিছু কিছু অ্যাপয়েন্টমেন্ট দিয়ে যেভাবে আপনারা পারবেন নিজেদের মতো করে করবেন, যাতে ফিভার ক্লিনিকগুলো কিন্তু আলাদা একটা মাথায় রাখবেন। যদি মনে হয় বেশি জ্বর হয়েছে, লোকাল চেম্বারে প্লিজ দয়া করে যাবেন না, আপনি করোনা হসপিটালে যান। যদি দেখুন অল্প অল্প জ্বর হচ্ছে, মাথা যন্ত্রণা করছে, অল্প অল্প কাশি হচ্ছে, খুব কাশি অনেক সময় সিরাপ পেলে গেলে, সেগুলো একটু দেখে নেবেন। আর একটা কথা মনে রাখবেন, ভাইরাস কিন্তু ভাইরাস। ভাইরাসের কিন্তু কোনো ধর্ম নেই, কোনো জাত নেই, কোনো বর্ণ নেই, কোনো সম্প্রদায় নেই। রোগ কিন্তু রোগ, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আমার একটা জিনিস মনে হয়েছে, আমরা অনেক সময় মানুষকে বলি প্লিজ ভিড়ে যাবেন না, ভিড় করবেন না, বাজারে গিয়ে ভিড় করবেন না, 100 দিনের কাজ করতে গিয়ে একসাথে সব জড়ো হবেন না, একটু ডিস্টেন্স রেখে রেখে করুন, বা একটু সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করুন। কিন্তু আমরা নিজেরা সেটা মেনটেন করি সবসময়, অনেক সময় করি না। সরি, আমি বিশেষ করে আমার কারোর বিরুদ্ধে বলার নেই, কারণ এই সময় কোনো রাজনীতি করতে চাই না। কিন্তু আমি বাধ্য হচ্ছে একটা কথা বলতে, যেটা আমার মনে হচ্ছে আমার ব্যক্তিগত মত। আপনারা প্লিজ এটাকে ডিস্ট্রয় করবেন না। আর এটাকে আমি যেটা বলছি আমার মুখ দিয়ে এইটুকু কথাই বলবেন। আমি ধরুন আমার বাড়ির সামনে দিয়ে আসি, আমি দেখি আমার পাড়ার একটা মন্দির আছে, একটা মসজিদ আছে, একটা গুরুদুয়ারা আছে, গির্জা আছে, সব বন্ধ। ঠাকুরের পুজো বন্ধ, মসজিদে যাওয়া বন্ধ, গুরুদুয়ারে যাওয়া বন্ধ, গির্জায় যাওয়া বন্ধ। মানে যেটুকু পারফরমেন্স করা সেটুকু করা যায়, বাইরের দিকটা পুরোটাই বন্ধ। এটা আমার হঠাৎ আজকে আস্তে আস্তে মনে হলো যে সব তো দেখছি শুকিয়ে গেছে লকডাউন, কিন্তু আইন তো এক একটা একজনের জন্য হতে পারে না, আইন তো সবার জন্য এক। আমার বাইরের ভাই বোনেরা আসছে, আমি খুব খুশি, আমার তাতে কোনো আপত্তি নেই। আমরা নিজেরাই প্ল্যান করে নিয়ে আসছি, 235টা ট্রেনের টাকা আমরা নিজেরাই দিচ্ছি, সরকার দিচ্ছে। কিন্তু আপনারা তো বলেন, একটা ট্রেনে যখন শ্রমিক ভাই বোনেরা আসছে, একটা সিটে কেন 3-4 জন আসবে? একটা সিটে যে ক্যাপাসিটি বা একটা ট্রেনের যে ক্যাপাসিটি, গাদা গাদা লোক একসাথে ঢুকিয়ে 48 ঘন্টা যদি এক গাদা লোক একটা জায়গায় ঢোকানো থাকে বদ্ধ ঘরের মধ্যে, তাদের মধ্যে করোনা কিভাবে বাড়ছে? আর তারা আসছে কোথা থেকে, যেখানে ট্রিটমেন্টও পায়নি, হটস্পট থেকে। মহারাষ্ট্র, আমি খারাপ বলছি না, কিন্তু যেটা হয়েছে সেটাই বলছি, আমি রোগটার কথা বলছি। মহারাষ্ট্র হটস্পট এরিয়া, চেন্নাই হটস্পট এরিয়া, গুজরাট হটস্পট এরিয়া, আমার মধ্যপ্রদেশ হটস্পট এরিয়া, দিল্লি হটস্পট এরিয়া। তো সেখান থেকে যখন ট্রেনগুলো আসছে, দরকার রেল মিনিস্ট্রি কিছু এক্সট্রা ট্রেন দিন না। আপনাকে তো প্রথম উচিত আপনার সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করা। আপনারা নিজেরা করছেন না, লকডাউন ডিক্লেয়ার করে দিলেন, একদিনে গালা গালা ট্রেন এক জায়গা থেকে আরেক জায়গায় উঠিয়ে দিচ্ছে। এখন কি এমন কি আপনারা যে যতগুলো ক্যাপাসিটি আছে তার ডাবল ক্যাপাসিটি যাকে পারছেন উঠিয়ে দিচ্ছে, লোকগুলোকে না দিচ্ছেন একটু জল, না দিচ্ছেন একটু খাবার। সেই লোকগুলো না খেতে খেতে এসে ট্রেনে অনেক সময় মারা যাচ্ছে। মা বলে আছে মৃত স্টেশনে, বাচ্চা ঘুরে বেড়াচ্ছে।
কেন এটা মানছেন না? তার মানে কি আপনারা শ্রমিক এক্সপ্রেসের নামে আপনারা কি করোনা এক্সপ্রেস করতে চান? করোনা এক্সপ্রেস চালাচ্ছেন? আপনাদের তো অনেক ট্রেন আছে। আমি তো রেলওয়ে মিনিস্টার ছিলাম। আপনি বারবার বলুন না সেটা কি অসুবিধা আছে? আপনি রোটেশন করে বলুন। যখন কোনো বড় জমায়েত হয়, বড় কোনো তীর্থ অনুষ্ঠান হয়, কুম্ভ মেলা টাইপের হয়, তখন কি হয়? ট্রেন বেশি চালায় রাশ ক্লিয়ার করার জন্য। এখন তো আপনার ট্রেন চলছেই না। তা যেটুকু চলছে তাতে আপনার ক্যাপাসিটি যথেষ্ট আছে। রেল তো আপনার কম নেই, এটা আমাকে বুঝিয়ে দেবো আপনি, আমি তো জানি। আর শ্রমিক এক্সপ্রেসে আমি তো নিজে থাকাকালীন 25টা পর্যন্ত বমি করে দিয়েছিলাম এক একটা ট্রেন। অনেক জায়গায় 22টা থেকে 25টা চলে, বিশেষ করে হাওড়া, মুম্বাই, কলকাতা তার বেশি বাড়তে আমি 10 বছর আগেকার কথা বলছি। বগি বাড়ার এক একজনকে এক একটা সিটে শোয়ার ব্যবস্থা করবি। ভাড়া তো আমরাই দিচ্ছি, আমরা তো স্টেট গভর্নমেন্ট পুরো খরচা দিচ্ছি। তা না করে আপনি হাজার হাজার লোককে 48 ঘন্টা 72 ঘন্টা ট্রাভেল করছে, তার একটু পানীয় জল পর্যন্ত নেই। তাকে আপনি দমবন্ধ ঘরের মধ্যে নিয়ে আসছেন পাটাপাটি খড়ের গাদার মতো করে। যার ছিল না তাকেও আপনি করোনা দিচ্ছেন। আর তাহলে বেচারা মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জায় কি দোষ হলো বলুন? এটা আমার মাথায় ঢুকছিল আজকে। আমি আইন কেন এক জায়গায় একরকম করবো? আপনারাই তো চালু করেছেন এটা। আমরা তো পাশে অর্ধেক লোক দিয়ে শুধু সিট ছাড়া করিনি এখনো। আপনারা যদি এটা করতে শুরু করেন তাহলে আমি কিসের জন্য করবো? মন্দির বন্ধ রাখুন, মসজিদ বন্ধ রাখুন, গুরুদ্বারা বন্ধ রাখুন, গির্জা বন্ধ রাখুন। আমি অ্যাপিল করবো মন্দির মসজিদ গুরুদ্বারা কাল থেকে খুলবেন, কিন্তু এক এ টাইম 10 জনের বেশি ঢোকা যাবে না। এক এ টাইম 10 জনের, ওখানে ভেতরে কোনো বড় অনুষ্ঠান হবে না, জাস্ট দর্শন করতে পারবে। দেখবেন নমস্কার করবে, সালাম করবে, সত শ্রী আকাল বলবে, চলে আসবে। পুজো দিলে পুজোর টাকাটা ভরে দেবে, পুজোটা দেবে, দিয়ে চলে আসবে। কিন্তু আমাদের যেহেতু এখানে নিয়ম আছে লকডাউনে 15 জনের বেশি এক জায়গায় যেতে পারবেন না, সেহেতু মনে রাখবেন আমরা রিলিজিয়াস প্লেসে কোনো অ্যাসেম্বল করতে দেবো না। যেটা লকডাউনের নিয়ম মেনে নো অ্যাসেম্বল মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা, বাট 10 জন পর্যন্ত এক এ টাইম যেতে পারে, আবার চলে আসবে। একটা টাইম করলেন একসাথে কোনো দিনে আমরা কিন্তু বাধ্য হব মন্দির কর্তৃপক্ষ, মসজিদ কর্তৃপক্ষ, গুরুদ্বারা কর্তৃপক্ষ, গির্জা কর্তৃপক্ষকে দায়িত্বটা নিতে হবে। এবং মন্দির মসজিদে ঢুকতে গেলেও মন্দির কমিটি তাদের জন্য একটু স্যানিটাইজেশনের ব্যবস্থা রাখবে, হাতে একটু স্যানিটাইজ করে দেবে। আর অনেক দোকান থেকে পোশাক কিনবে, সে কোথা থেকে সার্ফ প্যাকেট নিয়ে এসছে বা কোথা থেকে খাবারের প্যাকেটে নিয়ে এসছে সেটা আমি অনেকেই জানি না, কিন্তু একটু একটু করে খুলুন। আমি একটু একটু করে খুলুন, আমাদেরও দেবদেবীর পুজো হোক। দেশের যা দুরবস্থা, আসলে আমরা সবাই মিলে প্রার্থনা করি। বাট আমি আবার বলছি, মন্দিরকে দায়িত্ব নিতে হবে, মসজিদকে দায়িত্ব নিতে হবে। বাইরে কিন্তু নামাজ এখন হবে না। 10 জন করে যাবে, দরগায় যাবে, পুজো প্রার্থনা করবে, চলে আসবে। মন্দিরে যাবে, জাস্ট পুজো দেবে, চলে আসবে। 10 জনের বেশি একটা টাইম নয়, সেভাবে সিস্টেম করে করতে হবে। গুরুদ্বারাও তাই, গির্জাও তাই। কমিটিগুলো তারা নিজেরা দরকার ভলেন্টিয়ার রেখে এই সময়টা যাতে সোশ্যাল ডিস্টেন্সিং মেনটেন করে করা হয় সেটা লক্ষ্য রাখবে। কিন্তু বড় কোনো উৎসব এক্ষুনি হবে না, বড় কোনো উৎসব এক্ষুনি হবে না। এটা 5 জুন থেকে বলছি, কালকে একটা দিন টাইম দিবি। এই আজকে তো কত তারিখ হলো? 29। হ্যাঁ, পরিষ্কার করতে সময় লাগবে, 72 ঘন্টা পরিষ্কার করতে সময় লাগবে। কারণ এতদিন ধরে বন্ধ আছে তো সব, কোথায় ইউটিউবে ঢুকে বসে আছে, বা কোথায় সাপটা ঢুকে বসে আছে, বা কোথায় টিকটিকি ব্যাংক ঢুকে বসে আছে। মন্দির কর্তৃপক্ষকে পরিষ্কার করতে হবে এলাকা। সুতরাং 1 তারিখ থেকে 1 জুন থেকে মন্দির মসজিদ গুরুদ্বারা গির্জা এট এ টাইম 10 দিনের বেশি নয়। বড় পুজো উৎসব, বড় কমিটি, এগুলো এখন কিচ্ছু হবে না।
রিলিজিয়াস অ্যাসেম্বলিটা হবে না, কিন্তু আস্তে আস্তে হলো, আস্তে আস্তে মানুষ নিজের মন সন্তুষ্ট করার জন্য যা করিয়া, কারণ ওগুলো শুকিয়ে গেছে প্রায়। আমরা সব ধর্মকে ভালোবাসি, সব সম্প্রদায়কে ভালোবাসি। আস্তে আস্তে যারা আস্তে আস্তে চলে আসুক, অ্যাসেম্বলি হওয়া যাবে না, নিজেরা ভলেন্টিয়ার রাখুন, দরকার হলে লোকাল পুলিশ স্টেশনের সাথে কোয়ার্ডিনেশন করে নিন। এটা 1 তারিখ সকাল 10টা থেকে, নট বিফোর দ্যাট। এবং প্রথম খুলছি বলে অনেক দিন আগে পুজো আর্চা করে একটা যোগ্য করে, এখন মনে রাখবেন পয়সাটা ম্যাটার নয়। যে যজমানরা আসলো, অনেকে পুজো দিল একসাথে, অনেক টাকা দিলে এটা করতে যাবে না, অল্প অল্প করে করবে। এটা আমার মনে হয়েছে বলে, কারণ পেলে যদি হাজার হাজার লোক একসাথে যাতায়াত করতে পারে, তাহলে মন্দিরটাও করতে পারে, মসজিদটাও করতে পারে, গুরুদ্বারাটাও করতে পারে, গির্জাটাও করতে পারে, দরগাটাও করতে পারে। এটা আমার মনে হয়েছে এবং আমি আশা করি ভারত সরকারও নিশ্চয়ই এই সম্বন্ধে ভাববে। তাই বড় উৎসব ভারত সরকার যেটা বলেছে, অ্যাসেম্বলি রিলিজিয়াস অ্যাসেম্বলি না, আমি রিলিজিয়াস অ্যাসেম্বলির কথা বলছি না। আর এটা কাল থেকে 1 তারিখ থেকে হবে, তার কারণ যেহেতু 30 তারিখ পর্যন্ত লকডাউন করা আছে এবং তাছাড়া ওদের পরিষ্কার পরিচ্ছন্ন করতে হবে, এগুলো পুরো এলাকাটা স্যানিটাইজ করতে হবে, এটা মাথায় রাখবেন। এটা আমি আপনাদের কাছে বললাম। এটা আমি একটা মানুষ, আমার মানবিকতা আমার সবচেয়ে বড় ধর্ম, সুতরাং আমি মনে করি আসুন আমরা মানবিক করি, সবাই মিলে মিলেমিশে কাজটা করি এবং যারা ধর্মগুরু তারা ব্যাপারে নিজের নিজের দায়িত্ব পালন করবেন। নিজের নিজের দায়িত্ব না পালন করলে কিন্তু আমাদের লকডাউন আইনি যেতে হবে। এটা যেটা আমাকে যেতে বাধ্য করবেন না, এটা আপনাদের সকলের কাছে আমার অনুরোধ থাকবে। কোনো কিছু একতরফা হয় না, দুতরফাই করতে হবে। 1 তারিখ থেকে আরেকটা জিনিস হবে, চা জুট 100% খুলে যাবে, শ্রমিক কাজে যোগদান করবে। কারণ অনেক শ্রমিক ধরুন আনঅর্গানাইজ সেক্টর যখন বলেছিল টাকা পয়সা দেওয়ার ব্যবস্থা করতে, তারা কিন্তু পাচ্ছেও না। আপনি সাংবাদিকদের চাকরি চলে যাচ্ছে, তার শ্রমিক কি বলবে? তারা তো বলতে পারে না ভয়। অনেক সাংবাদিকের চাকরি চলে গেছে এই সময়। যাই হোক, আমি যেটা বলছি 100% চা জুট চালু হবে এবং 8ই জুন থেকে 7 দিন টাইম দিচ্ছে, অফিস কমিটিগুলো পরিষ্কার করতে হবে, লোকজন জোগাড় করতে হবে। প্রাইভেট সেক্টর, পাবলিক সেক্টর, গভর্নমেন্ট সেক্টর 100% কাজে জয়েন করবে ফ্রম 8ই জুন। স্কুলগুলো এই জুন মাসটা পুরো বন্ধ থাকবে, আইসিডিএস সেক্টরে বন্ধ থাকবে। মিড ডে মিল এবং আইসিডিএস সেক্টরে যেটা থাকবে সেটাও কাটিয়ে। যারা বাইরে থেকে আসছেন তাদের সবাইকে বলবো, গ্রামের মানুষকে, শহরের মানুষকে, পাড়ার ছেলে মেয়েদের বলবো পাড়ায় পাড়ায় নজর রাখবো। কলকাতাতেও কতগুলো জায়গায় একটু বেশি বেড়েছে, কারণ কলকাতার বিভিন্ন জায়গা থেকে লোক আসে। এটা ভাববেন না শুধু গভর্নমেন্টের একটা দায়িত্ব, আপনাদেরও দায়িত্ব আছে। একটা বস্তিতে খুব বেশি হয়েছিল, বেড়ে গেছে বস্তিতে, তাই তো? তারা তো কন্ট্রোল হয়ে গেছে, কিন্তু বিল্ডিং এ বেশি হচ্ছে। ফলে কি হচ্ছে, নিশ্চয়ই বাইরে বাইরে মেলামেশা হচ্ছে এবং বাইরে বাইরে ধরুন সবাই মেলামেশা করে না, বাট একজন বললেই হয়ে গেল। ফলে বিল্ডিং গুলো টেক কেয়ার করুন। আপনার এলাকায় এক্ষুনি কাউকে ঢুকে, ধরুন কি হচ্ছে, আমার বাড়িতে হয়তো 10টা হোম ডেলিভারি করে দিয়ে যাচ্ছে, এইটা একটা সিস্টেম করুন। আমি হোম ডেলিভারি করার জন্য দোষ দিচ্ছি না, আপনাদের যে বিল্ডিং এর অফিসগুলো আছে, হোম ডেলিভারিটা যার নামে আসছে বা অর্ডার দিচ্ছে, আপনি একটু নিচে রাখুন না। যেটা সঙ্গে সঙ্গে খাবার নয়, সেটা আপনি 6 ঘন্টা রেখে নিন না জিনিসটা, আপনার নাম লেখা থাকবে। আপনার তো কেয়ারটেকার কেউ না থাকে, সেটা লেখে রাখবে। একটা করে বক্স করে দিন বা টেবিল করে দিন, পিছনে টেবিলে রাখবে না পেয়ে। আর যেখানে ছোট ছোট বাড়ি আছে তাদের নিচে রাখবেন, নিচে কেউ না তাদের কেয়ারটেকার আছে। আর খাবার জিনিস হলে আপনি যখন প্যাকেটটা নেবেন, আপনি একটু কিছু ভালো করে একটু অল্প একটু জানিয়ে ওপরটা একটু কিছু দিন। কিন্তু ওপরে কোনো ডিজাইন থাকে সেটা তো নষ্ট হয়ে যাবে, গরম খাবার থাকে না, বা এটাতে থাকতে পারে। এটা জাস্ট দেখুন, আমি যে সব জানি আমি জানি না, বাট আমার মনে হয়েছে বলে আপনাদের আমি বললাম। পাড়ায় পাড়ায় গ্রামে গ্রামে বাইরে থেকে যারা আসছে তাদের আমরা স্কুলে যতটা পারছি, অত তো লক্ষ লক্ষ জায়গা আমাদের নেই। আমরা গ্রামে গ্রামে চেষ্টা করছি স্কুলগুলো কোয়ারেন্টাইন করার জন্য। তারা 7 দিন থাকবেন ওখানে, তারপর আমরা টেস্ট করবো, কারণ সঙ্গে সঙ্গে পাওয়া যায় না।
টেস্ট করে যদি আমরা দেখি 10 দিনের দিন সে নেগেটিভ হচ্ছে আমরা বাড়ি বাড়ি আর যে পজিটিভ হবে মায়ের ভাবে সে কোয়ারেন্টাইন সেন্টারে থাকবে তার জন্য কেউ কেউ মতো অবস্থা করবে। কোয়ারেন্টাইন সেন্টার নিয়ে মানুষ চিন্তা করবেন না, আমাদের গ্রামে এটা যাতে না ছড়ায় তার জন্যই এই ব্যবস্থা করা হচ্ছে। এবং আমার স্কুলগুলো সবচেয়ে বড় করে আমার শিশুরা পড়ে, বড়রা পড়ে, এগুলো আমাদের সব আলাদা করে করে সমস্ত স্যানিটাইজ করতে হবে ভালো করে। সেদিন একটা আমার মেয়েদের জন্য রাখলাম, কারণ অনেকে এসে গেছেন, অনেকে আবার করোনা নিয়ে এসে গেছে। আগে দেখছিলেন 22টা 24 টাকা, তারপরে বেরোলো 26 টাকা, আগে হয়েছে 200 কত টাকা, এমনি হয়নি, বাইরে থেকে আসছে তো হচ্ছে। আমি তো আমার বাইরের শ্রমিকদের দোষ দেবো না, যারা ট্রিটমেন্ট করেন তাদের দোষ, তারা কেন টেস্ট করেন? আমার এখানে যারা শ্রমিকরা ছিলেন তাদের তো কোনো অসুবিধা হয়নি, তাহলে আমাদের শ্রমিক ভাই বোনেরা যেখানে ছিল তাদের কেন সুরক্ষিত হবে, তাদের কেন ট্রিটমেন্টটা করুন? তাহলে তো আমার এখানে সেখানে এই রোগটা করতে হতো। যাই হোক, কালকে 25 লোক এসছে, ডিএমও তাদের সাথে মধ্যে চেষ্টা করছে, এসপিরা ভিডিওদের আমি বলবো, এবং সিএমওএস বিএমওএস থেকে শুরু করে একটা টাস্ক ফোর্স করে দিয়েছি, তারা তাদের মতো দেখবেন। যদি কেউ বাড়ি থেকে খাবার খেতে চান কোনো অসুবিধা নেই, তার বাড়ির লোক আসবে, বাইরে থেকে দেখবেন রোজ স্যানিটাইজ করবে, সেখানে খাবার রেখে যাবে, তিনি নিয়ে নেবেন। কিন্তু বাড়ির লোক অনেক দূর থেকে দেখতে হবে, বাড়ির লোকের সামনে আনা যাবে না, মিক্স আপ করা যাবে না, বাড়ির লোকেদের বাঁচাবার জন্য আপনারা শিক্ষা, এটা আপনারা রাগ করবেন বা দুঃখ করবেন না। এটা হয়ে গেল। এবার আসি আমি যেটা আমফানের ব্যাপারে আপনাদের বলি, এই মে জুন মিলিয়ে আমরা টোটাল 6,250 কোটি টাকা ইনকাম নেই, কিন্তু 3 মাস 6,000-6,500 কোটি টাকা লাগে শুধু গভর্নমেন্টের স্যালারি দিতে, স্যালারি পেনশন, 1 পয়সাও আর্নিং নেই, শুধু বার্নিং। অবিলে প্রচুর কোটি কোটি টাকা খরচ হয়ে গেছে, তা সত্ত্বেও বলি আমরা অনেক ম্যানেজ করে এই মে জুন পর্যন্ত আমরা প্রায় 6,250 কোটি টাকা আমরা ছাড়ছি। কারণ আপনারা সবাই জানেন এই মাসের 20 তারিখে ভয়ঙ্কর ঝড়ে আমাদের কয়েক ঘন্টার মধ্যে মানুষ খুব কষ্টে আছে, প্রায় 6 কোটি মানুষ, বাংলার যদি 10 কোটি হয় সব মিলিয়ে 6 কোটি মানুষ ডাইরেক্টলি এফেক্টেড হয়েছে আমফানের ঝড়ে তাণ্ডবে, আর 10 কোটি মানুষ কোনো না কোনো ভাবে এফেক্টেড হয়েছে। মানুষ খুব কষ্টের মধ্যে আছে, রাজ্যবাসী বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বরকম সাহায্য করার জন্য সবাইকে অনুরোধ করছি, আমরাও করছি। এসেনশিয়াল ডিপার্টমেন্ট সবাই কাজে জয়েন করে গেছে অলরেডি। দুর্গতদের সাহায্য করার জন্য আমরা একটা কাজ তহবিল করেছি। আমি মিডিয়ার থ্রুতেও, প্রিন্ট মিডিয়ার থ্রুতেও সবাইকে বলবো, আপনারা অনেকে ডিজিটাল করেন, আপনারা সোশ্যাল নেটওয়ার্ক করেন, আপনারা টুইটার করেন, ফেসবুক করেন, আপনারাও একটু অ্যাপ্লি করবেন যদি আমরা সাহায্যটা পাই, কারণ আমরা 1 লক্ষ কোটি টাকার ওপর তাণ্ডব হয়ে গেছে। এছাড়াও টাকা পয়সা দেওয়া ছাড়াও বিপন্ন মানুষদের জন্য অর্থ ছাড়াও ত্রাণ সামগ্রীও পাঠাতে হয়। যদি ত্রাণ সামগ্রী পাঠাতে হয় ওই ফোনে বন্ডিল হয়ে যাবে, কারণ ওখানে তো আছে। আর সুতরাং আপনারা কোনো ইনফরমেশন পেলে আপনারাও আমাদের দিতে পারেন, আপনারা প্রমাণ রেগুলার আসে, যদি কোনো ইনফরমেশন থাকে সময় দরকার একটা টাইম করে আমার অফিস থেকে আপনাদের সাথে একটা যোগাযোগ বিকেলে ফিরে করে নিন, যদি কারো কাছে যদি ইনফরমেশন থাকে দেখবেন, তাহলে জামা কাপড় দেওয়ার পুরো দেবেন না, কারণ পুরোনো জিনিস মানুষ আজকাল নেয় না। আর আমি আগে দেখতাম পুরোনো জিনিস নিয়ে পরে সেগুলো বিক্রি করি, প্লিজ এটা দেওয়ার দরকার। মানুষকে দিতে হলে 5 টাকা একটা দিন, ভালো দিন, টিপল দিয়ে দিন, বেবি ফুড দিন, চাল দিন, ডাল দিন, আলু দিন, যা পারবেন দিন, চিড়ে দিন, গুড় দিন, বই খাতা পাল্টে দিন। দরকার আমার ছেলে মেয়েদের বই খাতা নষ্ট হয়ে গেছে বিভিন্ন ক্লাসে, একটা করে কিডস ব্যাগ তৈরি করে দিন না, একটা করে স্কুল ব্যাগ তৈরি করুন। স্কুল ব্যাগের মধ্যে নোটবুক, পেন, পেন্সিল, ড্রয়িং খাতা, একটা ক্লাসের বই, 5 এর বইটা আলাদা, 6 এর বইটা আলাদা, 7 এর বইটা আলাদা, 9 এর বইটা আলাদা, 8 এর বইটা আলাদা, 11 এর বইটা আলাদা, 12 এর বইটা আলাদা। যারা পারেন, অনেক মানুষগুলো করেন, তারা দিন না, আমাদের লক্ষ লক্ষ ছেলে মেয়েদের সামনে একটু পৌঁছে দিতে পারি। এগুলো তো আমরা ঘরে রেখে দেবো না, এটা ভিডিও করতে যাবো, আমরা মানুষের কাছে পৌঁছে দেবো। আপনাদের এই গান বাংলার মানুষের জন্য আশীর্বাদ হয়ে থাকবে, প্লিজ চেষ্টা করুন।
দুই হচ্ছে আমি আপনাদের যেটা বলছিলাম যে প্রায় ৬,২০০ কোটি টাকার মতো আমরা ইতিমধ্যেই ছাড়বার ব্যবস্থা করেছি। আপনারা জানেন সেন্ট্রাল গভর্নমেন্ট অ্যাডভান্স বলেছিলেন ১,০০০ কোটি টাকা দিয়ে, এছাড়াও আমরা ১,০০০ কোটি টাকা একটা দিয়েছিলাম প্রথমেই, কিন্তু আমরা দেখছি কিছু হচ্ছে না, বা যেভাবে প্রতিবছর কাজটা রয়েছে ইমিডিয়েট এখন থেকে কাজ করার জন্য ইমিডিয়েটলি আমরা ৬,২০০ কোটি টাকার একটা ফান্ড ইমিডিয়েট ব্যবস্থা করেছি। হাউস বিল্ডিং অ্যাসিস্ট্যান্স আমি আপনাদের আগেই বলেছিলাম আমরা ২০,০০০ টাকা করে দেব। আমরা ইমিডিয়েট ৫ লক্ষ পরিবারকে ২০,০০০ টাকা করে আজকেই দিচ্ছি। অনেক পরিবারকে, লক্ষ পরিবারকে আজকে দেবো, আপনাদের সামনে ডাইরেক্ট চলে যাবে দেখুন। আর ২০,০০০ এখন পাবেন। আর একটা ব্যবস্থা করা হয়েছে ভর্তি করে, আর ২৮,০০০ টাকাটা আপনারা পাবেন ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে। এই ওয়েস্টটা ধরে রাখা হয়েছে, এটা আপনি পাবেনই। অর্থাৎ ৪৮,০০০ টাকা করে ৫ লক্ষ পরিবার যাদের ঘর নষ্ট হয়েছে ইমিডিয়েট পাবেন। ২০,০০০ টাকা আমরা গভর্নমেন্ট থেকে এমনি দিচ্ছি বিনা পয়সায়, বিনা এতে। আর ২৮,০০০ টাকাটা আপনি ১০০ দিনের কাজের মধ্যে আপনি ওয়েজ হিসেবে পাবেন। এটাকে আমরা আপনাকে গ্যারেন্টি দিচ্ছি। ৪৮,০০০ টাকা করে ৫ লক্ষ পরিবার, পরে আরো ৫ লক্ষ পরিবার পাবেন। ১০ লক্ষ পরিবারকে এটা হচ্ছে বাড়ির জন্য পরিবার। ম্যাডাম আপনি শুরু করে দিতে পারেন, আপনি প্রেস করুন। আমি একটু পরে করছি শুরু। ২ হচ্ছে ২০ লক্ষ ফার্মার চাষিকে আমরা যেমন কৃষক বন্ধু দিই, বছরে দুবার করে ৫,০০০ টাকা দিই হেক্টর প্রতি, বা যাদের তার কম আছে সেখানে মিনিমাম টাকা যেটা আমরা বলেছি সেটা নিয়ে দিই, বা কৃষক বন্ধু বা শস্য বীমা আছে, এগুলো সব আছে, তারা যেগুলো পাচ্ছে সেগুলো পাবে। প্লাস আমরা ৩০০ কোটি টাকা ছাড়ছি ২০ লক্ষ ফার্মারদের জন্য আর একটা এক্সট্রা অনুদান দেওয়ার জন্য। এবং এটা একটা হিসেব ধরা হয়েছে, ইচ ফার্মার অ্যাভারেজ ১৫০০ টাকা পাবে, যেটা ৩০০ কোটি টাকা রাখছি। এগুলো কৃষক বন্ধু, শস্য বীমা, হেক্টর প্রতি যে টাকা পায় সেগুলো বাদ দিয়ে এক্সট্রা এখানে আমরা ৩০০ কোটি টাকা দিচ্ছি। একর প্রতি, একর প্রতি, হেক্টর প্রতি না, একর প্রতি। এবার হচ্ছে এখানে আমরা ৩০০ কোটি টাকা রেখেছি, আজকে দেবো কিছু, তাই তো। এবং পানের বরজের জন্য আমরা ২০০ কোটি টাকা রেখেছি। ৫,০০০ টাকা করে আমরা মেটেরিয়াল কস্ট দেব, আর ১৫,০০০ টাকা করে আমরা কি করবো, আমরা ১০০ দিনের কাজের থেকে ওই ১৫,০০০ টাকা করে কাজের মধ্যে দিয়ে আমরা ওয়েজ গ্যারান্টেড করব। তাহলে কি হবে, অ্যাটলিস্ট সে ২০,০০০ টাকা করে পাবে, তার পানের বরজটাকে সে দাঁড় করাতে পারে। একটা ভালো করে শুনে নিন, দুটো কিন্তু এক হবে না। এই নেওয়া চিন্তা করতে শুরু করবে তা নয়। বাড়ির অনুদান প্রথমে ৫ লক্ষ করবো, কারণ আমাকে সার্ভে করতে হয়েছে, পরে আরো ৫ লক্ষ করবো, তারপর বেশি হয়ে দাঁড়িয়ে আমরা চাই না কোনো মানুষ ক্ষতিতে থাকুক। এক হচ্ছে প্রথমে ২০,০০০ দেবো, আর ২৮,০০০ টাকাটা হচ্ছে ১০০ দিনের কাজে গ্যারেন্টি করে দিচ্ছি, যেটা ওয়েজের মধ্যে দিয়ে পেয়ে যাবে, বাড়িতে কাজে লাগাতে হবে। পানির খরচ তেমনি ৫,০০০ টাকা করে কুড়ি দেবো ১ লক্ষ পানির খরচের লোককে। প্লাস আমরা যেটা করবো ১০০ দিনের কাজের মধ্যে দিয়ে তারা যদি আরো ১৫,০০০ টাকা পায়, সেটা ১০০ দিনের কাজ আমরা গ্যারেন্টেড করবো ওইটাতে। এটার জন্য রাখা হয়েছে প্রায় ২০০ কোটি টাকা। অর্থাৎ টোটাল এই তিনটেতে মিলিয়ে হলো ২,৯০০ কোটি টাকা। এবার হচ্ছে টিউবওয়েলের জন্য দিয়েছি ২৫০ কোটি টাকা। ইরিগেশন এমপ্লয়মেন্ট আপনারা জানেন নদীর অনেক বাঁধ ভেঙে গেছে, ২০০ কোটি টাকা ইমিডিয়েট দেওয়া হচ্ছে। রিপেয়ার অফ ডিস্ট্রিক্ট এন্ড স্টেট রোড পিডব্লিউডি ১০০ কোটি টাকা দেওয়া হচ্ছে। স্কুল বিল্ডিং, ড্রিঙ্কিং ওয়াটার, টয়লেট অনেক জায়গায় ভেঙে গেছে ১০০ কোটি। রিপেয়ার অফ রুরাল গ্রামীণ রাস্তা ১০০ কোটি। পোল্ট্রি, গোটারি, ক্যাটেল, ডাকরি এইসব জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে এআরডি ডিপার্টমেন্টের জন্য। ফিশারিজকে অ্যাসিস্ট্যান্স দেওয়ার জন্য মৎস্যজীবীদের বা মৎস্যজীবী সংস্থায়, ফিশারিজ সংস্থায়, মৎস্য দপ্তরে ১০০ কোটি টাকা রাখা হয়েছে। এবং হর্টিকালচার আপনারা জানেন বিভিন্ন ফল ফুল এরা তৈরি করে, তাদের জন্য ১০০ কোটি টাকা রাখা হয়েছে। অর্থাৎ এখানটায় রাখা হয়েছে আরো ১,০০০ কোটি টাকা, ১,৫৫০ কোটি টাকা। অর্থাৎ আগের তিনটে মিলিয়ে ২,৯০০ কোটি টাকা প্লাস
টোটাল হচ্ছে 4,450 কোটি। এটা সময় একটা লিস্ট করে সবাইকে দিয়ে দিয়ে যদি বুঝতে না পারে। এরপর হচ্ছে এই মাসে আপনারা জানেন জুন হয়ে গেল, জুন হবে, তাই এটা ছাড়াও অ্যাডিশন আমাকে যেটা ছাড়তে হবে সেটা হচ্ছে কৃষক বন্ধু স্কিমের জন্য 800 কোটি টাকা আগের মাস, এ মাস, 3 মাসে ছাড়তে হবে, ছাড়তে শুরু করেছি আমরা। আর জয় বাংলা স্কিম যেটা তপশিলি বন্ধু, জয় জহর, অন্যান্য পেনশন স্কিম, এর জন্য আমরা 1000 কোটি টাকা 50 লক্ষ বেনিফিশিয়ারির জন্য 2000 করে প্রতিজন পাবে। এটা জুন এন্ড জুলাইয়ের জন্য অ্যাডভান্স ছেড়ে দিলাম। তাহলে টোটাল আমার কি হলো 6,250 কোটি টাকা। ঘরে কিচ্ছু নেই, কিন্তু খালি ঘরে নিয়ে বসে আছে। তা সত্ত্বেও হয়তো একটা অন্ন ছিল, সেই অন্নটাই ভাগ করে খাওয়া হচ্ছে, চেষ্টা করা হচ্ছে। বুঝতে পারছেন কত কষ্ট সময়, কত কষ্টের মধ্যে আমরা করছি, তাই সবার থেকে সাহায্য চাইছি। একটা জিনিস আপনারা শুনলে খুশি হবেন যে আমরা ইতিমধ্যে 8 দিনের মধ্যে, তার মধ্যে 2 দিন ধরুন আমরা কেউ ঢুকতে পারিনি, অত ডিজাস্টার 2 দিন। একদিন প্রধানমন্ত্রী এসেছিলেন, সেদিনটা কেউ কোনো কাজ করতে পারেনি, প্রধানমন্ত্রী সিকিউরিটি জন্য তার আগের দিন থেকে 1.5 দিন, বাদ দিন 3.5 দিন, হাতে থাকলেও 4.5 দিন। এই 4.5 দিনের মধ্যে আমরা WBSEDC, যেটা আমাদের স্টেট ইলেকট্রিসিটি বোর্ডের 273টা সাবস্টেশন আমরা কিন্তু রেস্টোর করে ফেলেছি। I salute to my all power কর্মী এবং লিডার সকলকে। 80% restored in 6 districts and 100% 10 districts। বাকি আছে এখন যেটা পূজালি and গাইঘাটা to be restored today, কারণ ওখানে বেশি জল জমে গেছে বলে প্রবলেম আছে। গোবরডাঙ্গাতেও একটা প্রবলেম ছিল, আমার কাছে খবর ছিল, ওইগুলো হয়ে যাবে আস্তে আস্তে। Work started for house to house connection। 70 লক্ষ কনজিউমার্স 88 লক্ষের মধ্যে কানেক্টেড হয়ে গেছে অলরেডি। যেটুকু এখনো হয়নি, নিশ্চয়ই কোনো টেকনিক্যাল প্রবলেম আছে, একটু ধৈর্য ধরুন, পেয়ে যাবে। যারা পেয়ে গেছেন আমি খুব খুশি, যারা পাননি তাদের ডেফিনেটলি কোনো সিরিয়াস প্রবলেম বা অ্যাকিউট কোনো প্রবলেম আছে, করতে গেলে কারেন্ট লেগে যেতে পারে বা কোনো প্রবলেম আছে, এটা একটু দেখে নিন। একটু কষ্ট হচ্ছে আপনাদের ঠিকই, সেরকম দরকার হলে এই এলাকাটায় শান্তনুকেও বলতে হবে, যদি আমাদের WBSEDC হয় বা যদি ইলেকট্রিসিটি সাপ্লাই হয়, যে কিছু জেনারেটর চালিয়ে হয়তো কিছু কিছু যদি আমরা জলটা চালাতে পারি, কিছু কিছু এরিয়া একটু বড় জেনারেটরগুলো যেগুলো আমরা নিয়ে এসেছিলাম জল চালানোর জন্য, যদি সেগুলো কোথাও রেস্টোর করার পরে ফ্রি থাকে, সেইগুলোকে ওয়েদারকে ইউটিলাইজ দেয় না। আমাদের এনভায়রনমেন্ট রিপেয়ার এন্ড রেস্টোরেশন ওয়ার্ক বাই ইরিগেশন ডিপার্টমেন্ট, পিডব্লিউডি ডিপার্টমেন্ট স্টার্ট হয়েছে। এর মধ্যে 400টা ব্রিজ কিন্তু আমরা রিপেয়ার করে ফেলেছি। আর আপনারা শুনে খুশি হবেন, আমার হোম সেক্রেটারি পড়ে আছে উত্তর 24 পরগনা জেলায় চৈতালি সেটা কি আলাপন আছে এখানে? আলাপন, আচ্ছা ম্যাডাম আছি, ম্যাডাম এখানে উত্তর 24 পরগনা। আচ্ছা, ওখানে সোমেন আছে আমার সিএমও থেকে। হ্যাঁ ম্যাডাম আছি। ডিএম চৈতালি আছে, ম্যাডাম আছি। জ্যোতিপ্রিয় মল্লিক ফুড মিনিস্টার আছে, হ্যাঁ দিদি আছি। জেলা পরিষদের সভাপতি আছেন, হ্যাঁ দিদি আছি। নির্মল ঘোষ আছেন, আছে নারায়ণ আছে জেলা পরিষদ থেকে, আমার ডিস্ট্রিক্ট সিএমও ডিওএমএস থেকে শুরু করে যারা যারা রাখার প্রয়োজন ডিস্ট্রিক্ট ওয়াইজও আছে। 420 অলরেডি রিপেয়ার হয়েছে এবং দক্ষিণ 24 পরগনায় উন্নয়ন আসনের সাথে নবীন নিশ্চয়ই আছে, এবং নবীন দক্ষিণ 24 পরগনায় হবে। দেখুন নবীন আছে, ওখানে মন্টু পাখিয়া আছে মিনিস্টার, শামিমা জেলা পরিষদের সভাপতি আছে, ওখানে ইয়াসুদ্দিন মোল্লা আছে, ওখানে বঙ্কিম হাজরা আছে সাগর থেকে। বাদবাকি সবাইকে হয়তো ডাকতে পারিনি, কিন্তু ওখানে নবীন আছে, উলগান নাথন আছে, সিএমওএইচ ডিওএইচ থেকে শুরু করে বিভিন্ন এসপিরা আছে, সকলে আছে ওখানে। এবং 400 ব্রিজ এর মধ্যে রিপেয়ার হয়েছে।
ওয়ার্ক সাইটস রেডি ফর ভরা পোর্টাল অলরেডি রেডি করে দেওয়া হয়েছে, 6 তারিখে ভরা পোর্টাল আছে। তা সত্ত্বেও অনেক সময় অনেক জোরে আসে ভেঙে যায়। আমি তো বলছিলাম ওই পাশে গুলিগুলো কাজে লাগাবো, আর দেওয়া হচ্ছে নিয়ে যাবে কে? ডাব্বার বুলডোজার ওসব বড় বড় এলাকায় এটা নিয়ে যেতে পারবে না, টেলার দাও। রিপেয়ার ওয়ার্ক পিডব্লিউডি অলরেডি স্টার্ট করেছে, আমরা ছোটগুলো আগে করতে বলেছি। অল স্টেটওয়ে হাইওয়েজ অ্যান্ড ডিস্ট্রিক্ট রোডস আর ক্লিয়ার, অলরেডি ক্লিয়ার হয়ে গেছে, কলকাতা ক্লিয়ার হয়ে গেছে। কিছু গাছ পড়ে আছে, তার কারণ ওগুলো তুলতে গিয়ে টাইম লাগবে, অত লরি আমাদের কাছে নেই। আমরা 300 লরিকে কাজে লাগিয়েছি, যা আমাদের কাছে অ্যাভেলেবেল। যদি আরো লরি কেউ দিতে দিন, আমি নিয়ে নেবো, আর 2 দিন লাগবে টোটাল গাছটা তুলতে, একটু টাইম লাগবে। রিপেয়ারিং যেটা হচ্ছে পান বরজ, 20,000 পান বরজ রেস্টোরেশনের কাজ শুরু হয়ে গেছে। 6,000 পুকুর পরিষ্কার করবার কাজ শুরু হয়ে গেছে বিভিন্ন জেলায়। 100 দিনের কাজ স্টার্ট হয়ে গেছে রেস্টোরেশন এবং রিকনস্ট্রাকশনের জন্য। Sinking of tubewells to start by June 1st. 10 লাখ ম্যাঙ্গো প্ল্যান্টেশন এই সুন্দরবনে নেওয়া হয়েছে। এরকম ধরনের প্রচুর কাজ ইতিমধ্যে কিন্তু আমরা নিয়েছি। বাদ বাকিটা অন্যান্য জেলাও আছে, আপনারা জানেন। মেদিনীপুর পূর্ব আছে, ওখানে খেজুরি, রামনগর, কন্টাই। শুভেন্দু আছে মেদিনীপুর পূর্বে? ম্যাডাম উনি আসতে পারেননি, এমপি সাহেব আছে। আচ্ছা, শুভেন্দু আছে ঋষিদা? হ্যাঁ, ঋষিদা শরীর ঠিক আছে? অখিল কি আছে? অখিল আছে? অখিল আছে রামনগর এমএলএ? অখিল আছে রামনগর এমএলএ? হ্যাঁ উনি আসা। আচ্ছা, খেজুরি রঞ্জিত আছে? রঞ্জিত আছে? অর্ধেন্দু আছে? অর্ধেন্দু আসতে পারেন না। জেলা পরিষদের সভাধিপতি আছে? দেবু আছে? বাদ বাকি আপনার সিওনোই থেকে শুরু করা আপনার এসএম এসপি আছে? আমি ঠিক আছে, বাদ বাকি তোমাদের যে কাজকর্মগুলো আছে তোমরা দেখে নাও। একইভাবে আজকেও তো হুগলি জেলা রত্নাকর আর সকালবেলায় তোমরা মাইগ্রেন্ট লেবারদের ভালোভাবে রিসিভ করেছো এবং তাদের ভালোভাবে পৌঁছে দিয়েছো। থ্যাংক ইউ সো মাচ। আমি রিপোর্টটা পেয়েছি, আমি প্রত্যেকটা জেলায় পাচ্ছি। তুই হচ্ছে আমার এসপি আছে, এখন হুমায়ুন আছে কমিশনের, তথাগত আছে, তপন আছে, সন্ধ্যা অসীমা আছে, জেলা পরিষদের সভাধিপতি মেহবুব আছে। আপনি সবাই মিলে দেখে নাও যে কাজগুলো দেখছি। ঝাড়গ্রাম আমার এসপি আয়েশা ম্যাডাম, ডক্টর সুকুমার হাসদা আছে, ডেপুটি স্পিকার। ওরা একটু আসতে পারবে না, ঠিক আছে, নো প্রবলেম। বেদঘাট অনুসরণ। আচ্ছা আচ্ছা, ওদিকে আমার অমিত আছে, অমিত রাঠোর এসপি আছে। বাকি আমার জেলা মেডিকেল সুপার, আমার বিএমও থেকে শুরু করে অন্যান্য যারা আছে পদাধিকারী সবাই আছে। তাই তো প্রেজেন্ট আছেন আপনারা? আচ্ছা আচ্ছা। আমার পূর্ব বর্ধমান বিজয় আছে, ডিএম এসপি আছে, ভাস্কর আছে মনে হয়, তাই তো? স্বপন দেবনাথ আছে, মলয় ঘটক আছে, দেবকুমার টুডু আছে, জেলা পরিষদের সভাধিপতি শম্পা আছে, সবাই আছে। ভালো করে কাজ করতে হবে। আমি এটা পরে আসছি, কেন দেখেছি সেটা বুঝতে হবে একটু পরে। আচ্ছা, এবার হচ্ছে আমার নদিয়া জেলায় ডিএম আছে, এসপি কে আছে? জাফর কে আছে? আনন্দ আছে। জাফর কি হতে হবে? তুমি কিন্তু বেশি কাজ করছো না, আমাদের খবর আছে, এফেক্টিভ হবে। ডিএম ঠিক আছে, এসপি জাফর কি এফেক্টিভ হতে হবে। ওখানে মহুয়া আছে, গৌরীদা জেলা পরিষদের রিক্তা কুন্ডু আছে, সভাধিপতি আছে। ঠিক আছে, দেখে নিচ্ছি আমি কোথায় গিয়ে আছে। নেক্সট আমি চলে আসছি, নিচেটা দেখা যাচ্ছে না, নিচে ডিলেট করবেন। নদিয়ার পর হাওড়া জেলার
হাওড়া জেলায় মুক্তা আছে, নমস্কার ম্যাডাম, আছি না। আমি রয়েছি পুনর কমিশনের ম্যাম, উনি রাজ্য ভাগে রয়েছেন। এসপি আছে, সুবিধা আছে, সরি একবার আছে সমস্যা। সৌম্য আছে, দেখতে পাচ্ছি। ওদিকে অরূপ রায় আছে, রাজীব রায় আছে। ম্যাম, উনি আসতে পারেননি ম্যাম। আচ্ছা ঠিক আছে, ওরা আসতে পারলে অরূপ লোকের দুটো আছে, জেলা পরিষদের সভাপতি আছে তো, আর কি আছে? ডিএমএসপি থেকে শুরু করে হাত তুলছে কে? দেখতে পাচ্ছি আচ্ছা ডক্টর আচ্ছা নির্মল মাঝি, লক্ষ্মীরতন শুক্লা, ঠিক আছে। সরকারি সমিতির বিষয় আছে। ঠিক আছে, দেখে নিও সবাই মিলে। ঠিক আছে, তোমাদের আমি দেখেছি এই কারণে। আপনার আজকে প্রেস শুনলে খুশি হবে যে আমরা ওখানে আমাদের অনেক ভাই বোনেরাও বসে আছি, কৃষক থেকে শুরু করে যারা সব হারিয়েছেন, পানের বরস থেকে শুরু করে ঘর হারিয়েছেন, যারা ঘর বেরিয়ে গেছে থেকে শুরু করে আমার অনেক ভাই বোনেরা আছে যারা দুর্দশাগ্রস্ত। আজকে আমরা আমফান সাইক্লোন রিলিফের পক্ষ থেকে 1 লক্ষ বেশি মানুষকে আমরা ডাইরেক্ট যেগুলো ঘোষণা করলাম, ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিজ, এই টাকাগুলো কিন্তু জাস্ট আমি একটা ক্লিক করবো, পৌঁছে যাবে তাদের অ্যাকাউন্টে। বাদ বাকিটা দিতে শুরু করেছে এবং 2-1 দিনের মধ্যে পৌঁছে যাবে। আমি কোনটা ঠিক বলে দিচ্ছি। এবার দেখুন, প্রেস এটাকে নোট করুন, এটা হচ্ছে তাদের জায়গায় পৌঁছে যাবে। আমফানে বিপর্যস্ত নাগরিকদের ত্রাণ ও জেলার পুনর্গঠন কর্মসূচি নবান্ন থেকে আমরা ইন্ডিভিজুয়াল বেনিফিশিয়ারিজদের যারা দুর্দশাগ্রস্ত হয়েছেন তাদের আজ থেকে হোম লোন, এই হোম বিল্ডিং গ্রান্ট, রুরাল ড্যামেজ হাউসেস এই 20,000 টাকা করে আগেই দিয়ে দিলাম, পাড়ের বড়দের 5,000 টাকা করে, এবং ফার্মারদের যেটা এককালীন ইমিডিয়েট একার অনুযায়ী 1,000 টাকা করে দেওয়ার আজকে আমরা 1 লক্ষের বেশি লোককে দিয়ে দিলাম এই কটা জেলার, যে জেলাগুলো এফেক্টেড হয়েছে। বাদ বাকি যারা পাননি কালকের মধ্যে সব পৌঁছে যাবে, কাল পরশুর মধ্যে। সাউথ 24 পরগনা, পশ্চিম মিদনাপুর, নদিয়া, সব জেলাগুলো দেখে নিন। এই জেলাগুলো তো পৌঁছে যাচ্ছে, আপনারা দেখে নিন সাংবাদিক বন্ধুরা। উত্তর 24 পরগনা দেখুন বসে আছে তার পেছনে, যারা বসে আছেন তাদের মুখটা একটু দেখান তো, যারা ভিডিও স্ক্রিনে করছে, যারা ক্ষতিগ্রস্ত তাদের দেখান তো, জেলা ওয়াইজ দেখান। সাউথ দেখান, সাউথ 24 পরগনা। নমস্কার, আপনারা অনেক ক্ষতিগ্রস্ত হয়েছেন, কিন্তু আস্তে আস্তে আমরা চেষ্টা করবো সাহায্য করার, কোনো ভুল ত্রুটি হলে মাফ করবেন। দক্ষিণ 24 পরগনা সবাইকে আমাদের অভিনন্দন, প্রণাম, সালাম জানাচ্ছি। আমার উত্তর 24 পরগনা, আমি যে মা ভাই বোনেরা এসেছেন অল্প করে সুপার স্যানিটাইজেশন মেনে আমরা নমস্কার জানাচ্ছি। নর্থ 24 পরগনা দেখাচ্ছি, আমরা ধন্যবাদ জানাচ্ছি, আমরা আমাদের এবং আপনাদের আরোগ্য যখন পৌঁছে যাচ্ছে, আজকে আপনাদের ডাইরেক্ট বেনিফিশিয়ারি আপনাদের হয়ে যাচ্ছে। এবার আমি চলে যাবো পূর্ব মেদিনীপুরে। পূর্ব মেদিনীপুরে শিশুরা লক্ষ্য রাখুন, আমরা কিন্তু পৌঁছে দিচ্ছি, পূর্ব মেদিনীপুর। হ্যাঁ, এরপর নবান্ন। এবার আমরা দেখেন হাওড়া বলুন, কৃতজ্ঞতার সাথে পৌঁছে দিচ্ছি, কিন্তু অন্তরা কুনাল দেখার একটু আমাদের যারা এসছে, আমার ভাই বোনদের একটু দেখতে চাই যারা দুর্দশাগ্রস্ত হয়েছে। সবাই ভালো থাকবেন, এই কোটি সময় আমাদের চ্যালেঞ্জ করে সবাইকে করতে হবে একসাথে। যতটা পারলাম দিলাম, আর যেটা বলেছি সেটা করবো, চিন্তা করবেন না, আমরা সবাই আপনাদের সাথে ছিলাম, আছি, থাকবো। হুগলি জেলা একটু দেখান আমায়, রত্নগর, হুমায়ুন, দেখাও, সাধারণ মানুষকে দেখাও, যারা এসছেন, যাদের কাছে ডাইরেক্ট চলে যাচ্ছে, দিয়ে দাও হাতে হাতে, দিয়ে দাও, দিতে শুরু করো, অন্তত কিছুটা আমরা দেখি।
কর্পোরেশন ডিবিটি ট্রান্সফার হচ্ছে। ভালো থাকবেন, এই দুর্দশার মধ্যেও আপনারা মাথা তুলে দাঁড়ান, এটুকু চাইব। নদিয়া জেলার ডিএম দেখান, যাদের দিচ্ছেন আমার ভাই বোনেরা যারা এসছেন, কৃষক পরিবার, গ্রামীণ পরিবার, ভাই বোনেরা সবাইকে দেখান একটু। হ্যাঁ, ডিএম হাতে আছে। হ্যাঁ, আমার ছাড়া মায়ের সাথে দেখাও, সবাইকে দেখাও। মানুষের কাছে পৌঁছে দাও, আপনাদের সবাইকে আস্তে আস্তে পৌঁছে দেবো। এবং জয় জহর তখন জুলাই মাসে ওটাও কাল থেকে ছাড়া শুরু হয়ে যাবে, অলরেডি ছাড়া শুরু হয়ে যাবে, ওটাও জুন জুলাই অ্যাডভান্স করে দিচ্ছি আবার। এবার আমাকে বলুন, আমাকে বর্ধমান দেখান, বিজয় দেখাও। বিজয় স্পিক। বিজয় স্পিক বলার মতো তখন দেখাও, লোকজনেরা যারা এসে দেখাও। বিজয় সুইচ অন দ্য মাইক এন্ড স্পিক। সবাইকে বিশ্বাস সকল মৌলানা সম্পাদক ঠিক আছে, থ্যাংক ইউ। আর কি যারা বাকি রইল? দক্ষিণ চব্বিশ পরগনা পানির বরজ আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গেছে অলরেডি। আপনাদের এই কাগজটা দেওয়া হচ্ছে, আপনারা এটা আপনাদের ইনফরমেশন সার্টিফিকেট, আপনাদের ব্যাংকের অ্যাকাউন্টে টাকা ঢুকে দেওয়া হয়েছে অলরেডি। 1 লক্ষের উপরে ব্যাংক অ্যাকাউন্টে আজকে টাকা চলে গেছে, বাদ বাকি কালকে চলে যাবে। এবং যারা তপশিলি বন্ধু আছেন আমার, জয় জহর প্রজেক্ট এবং জয় বাংলার মধ্যে যারা নানা রকম স্কিমে, পেনশন স্কিমে টাকা পান, তাদের হাতে পয়সা দেওয়ার জন্য আমরা 2 মাসেরটা অগ্রিম ব্যাংকের অ্যাকাউন্টে পাঠিয়ে দিচ্ছি, 2-1 দিনের মধ্যে পেয়ে যাবেন। আমরা পশ্চিম মেদিনীপুর আছি। ও পশ্চিম মেদিনীপুর, সরি বলছি, কোনটা বাকি আছে? রেশমি কমল কি করছিল বলবে তো আমায়? রেশমি কমল আর ওদিকে আমার দিনেশ আছে, অজিত মাইতি আছে, সোমেন মহাপাত্র আছে, আর উত্তরা সিং আছে জেলা পরিষদের সভাপতি, এবং সিএমও ডিএমএস থেকে শুরু করে অন্যান্য অফিসাররা আছে। আপনাদেরও মনে রাখবেন, এই টাকাটা দিয়ে দেওয়া হলো, যতটা পারলাম, বাদ বাকি আবার সার্ভে করে আমরা দেখবো, আমরা সার্ভেও করছি, দিয়েও দিচ্ছি। এত তাড়াতাড়ি 8 দিনের মধ্যে বেনিফিট দিয়ে দেওয়া, এটা ভূভারতে কেউ, সারা পৃথিবীতে কেউ করতে পারেনি। আর যারা মারা গিয়েছেন তাদের টাকা আমরা জেলা ওয়াইজে পৌঁছে দিচ্ছি। মৃত্যুর সংখ্যাটা কিন্তু 86 থেকে 98 হয়েছে ডিএমদের রিপোর্ট পাওয়ার পর। সুতরাং যারা টাকা এখনো পাননি পেয়ে যাবেন। ডিএমরা দয়া করে মিনিস্টারদের সাথে রেখে, জেলা পরিষদের সভাধিপতিকে রেখে এবং এমএলএদের সাথে রেখে লোকালি টাকাটা দিয়ে দেবেন, যাতে এই টাকাটা 2.5 লক্ষ টাকা করে পাবে যাদের মারা গেছে কেউ, খুবই দুঃখ। 2 হচ্ছে যে আহত হয়েছে, বেশি সিরিয়াস আহত 50 হাজার ডিজাস্টার থেকে, এবং কম আহত হয়েছে 25 হাজার, যেটা হসপিটালে আছে, বাবুগড়াটা দেখিয়েছে, করোনা সার্টিফিকেট আছে। আর হুগলির একটি ছেলে আমার ফায়ার ব্রিগেডের অফিসার মারা গেছে, আমরা উই আর সো সরি। 10 লাখ টাকা চেকটা ইমিডিয়েট ফায়ার ব্রিগেড এটা দিয়ে দেবো, ওরা আমাদের যুক্ত করা আছে কমিটির মধ্যে। আর 2 হচ্ছে ওর ফ্যামিলি, যদি কেউ চাকরি করে, আমি ফায়ার ব্রিগেডের সুযোগকে বেচারা কাজ করতে করতে, দুর্যোগের মধ্যে কাজ করতে করতেও কিন্তু করোনা হয়েছে। ববি আর সুজিত যেভাবে কাজ করছে ফিল্ডে নেমেই, মানে যেরকম ভাবে আমার হেলথ কর্মীরা করছে, মিউনিসিপালিটি কর্মীরা করছে, আমার মিনিস্টারও এইভাবে কিন্তু করছে। সুতরাং আমি চাই তারা সুস্থ হয়ে যাক, তাড়াতাড়ি সকলে ভালো থাকুক। এবং ফায়ার ব্রিগেডকে বলা আছে একটি চাকরি ইমিডিয়েট। সুজিত যেহেতু বাড়িতে আছে, সুজিত নিশ্চয়ই ইনস্ট্রাকশন দিয়েছে, মহিলাকে বলা আছে ফায়ার ব্রিগেডটাকে, তাকে আমি বলবো 7 দিনের মধ্যে তার বাড়িতে কে চাকরি করবে জেনে নিয়ে, তার যদি স্ত্রী থাকে, যদি স্ত্রীও করতে পারে, দেখেই ওই জেলাতেই কাছাকাছি দিয়ে দেবেন, যাতে তার অসুবিধে না হয়। এবং আগে ও করতো যেটা, সেটা টেম্পোরারি চাকরি, আমি চাই এটা গভর্নমেন্টে ভালো করে পার্মানেন্ট চাকরি দেবে। যে গভর্নমেন্ট যে মানুষের জন্য করে, তার জন্য এই গভর্নমেন্ট দরাজ অবস্থায় আছে। এবং বাদ বাকি আমি নিশ্চয়ই আমার সাংবাদিক বন্ধুদের বলবো, যারা সাহায্য করতে চায়, আপনাদের এলাকায় তো অনেক জানাশোনা আছে, আমাদের এই ডিজাস্টার রিলিফ ফান্ডের এটা কি আপনারা আপনাদের সোশ্যাল নেটওয়ার্কের কাজ হিসেবে, আপনাদের সিএসআর হিসেবে এটা যদি একটু চ্যানেলগুলোকে জানান।
আই মাস্ট সে আমাকে ফেসবুক বলেছিল, আমি তাদের দিয়েছি। ফেসবুকের আখি আমার বলেছিল এই কাজটা ওরা করতে চায়। আমার যেমন টাইমস নামে তোমার এই বুকটা প্রথম দিয়েছিল, আমি থ্যাংক ইউ জানাচ্ছি। আমার যেমন মনিদিকা বলেছিল, এই তিনজন তো আমাকে বলেই ছিল। তার হোয়াটসঅ্যাপ গ্রুপও মনে হয় চাইছে, ওরা রাজীব সিনহার সাথে যোগাযোগ করেছিল। বাদ বাকি 24 ঘন্টার অনির্বাণও আমাকে বলেছিল আরো যদি কেউ আপনারা করতে চান, ইট মে বি ফর অল, তারাও যদি করতে চান আপনারা নিশ্চয়ই করতে পারেন। আর আমি মানুষের কাছে আবেদন জানাচ্ছি, আমার এই আবেদনটা এবং ডিজাস্টার রিলিফ ফান্ডের এটা দিয়ে যদি আপনারা করতে পারেন, 1 টাকা দিলেও আমরা আনন্দে গ্রহণ করব। অবস্থা খুব খারাপ। আমি যদি আপনাদের পুরো একটা মানে আমি একটা অ্যাড করে দেবো, আমি যদি আপনাদের দেখাই আপনারা বুঝবেন মানুষগুলোর কি অবস্থায় আছে। একটু খাবার জল পর্যন্ত ওই পিএইচ জলটা পাচ্ছে পাচ্ছে। সেই জন্যই আমাদের নোনা জল যেখানে টিউবওয়েল ইমিডিয়েট করতে হবে, আমরা 100 কোটি টাকা দিয়ে চেয়েছি। খুব অবস্থা খারাপ। তবে অবস্থা খারাপের মধ্যেও বর্ষা মানুষ সারা ভারতবর্ষ, সারা পৃথিবীতেও আমাদের অনেক ভাই বোনেরা আছেন যারা চাকরি বাকরি করেন, ব্যবসা করেন। আমি জানি করোনায় এমনিতেই মানুষ অর্থনৈতিক সংকটে ভুগছে এবং অনেকে আমাদের করোনাতে কিছুটা হেল্প করেছে। পিএমটিআর যেমন হাজার হাজার কোটি টাকা পেয়েছে, আমাদের তো তার নয়। আমরা কোভিডেও 100 সামথিং পেয়েছি, তবু পেয়েছি। যেটুকু পেয়েছি সেটাই দিয়ে দিয়েছি, অনেক কাজে লেগেছে আমাদের। সেরকম আপনারাও যদি, আমি জানি আপনাদের অবস্থাটা আপনারা পারছেন না, আমি দোকানদারদের বলবো আস্তে আস্তে দোকানগুলো খুলে ফেলুন। আর 7টা থেকে 7টা যেটা কার্ফিউ বলছে, আমাদের কার্ফিউ বলে আমরা লকডাউন করছি। কিন্তু আমি রাজীব সিনহাকে একটা কোশ্চেন করছি। রাজীব সিনহা, তোমরা তো প্রতিদিন প্রায় ক্যাবিনেট সেক্রেটারি, হোম সেক্রেটারি ইয়ার গেট করতে, তারা প্রতিদিন আমাদের সাথে যোগাযোগ রাখে। একটু জাস্ট আমার কোয়ারি, আমি অ্যাজ এ কমন ম্যান কোয়ারি করছি। যদি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া আমায় বলে তুমি কারফিউ করো সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা, সন্ধ্যে 7টার পরে যে ফ্লাইটগুলো আসবে সেই যাত্রীগুলো কি করে যাবে তাহলে কারফিউর মধ্যে? টেক ওয়ান ডিসিশন, ওয়ান ইউনিফর্ম ডিসিশন। ম্যাডাম, কন্ট্রাডিকশন রয়েছে। এই পয়েন্টটা আমরা রেজ করেছি যে ট্রেন রাত্রিবেলা ঢুকছে, ফ্লাইট রাত্রিবেলা ঢুকছে, পরিযায়ী শ্রমিক হোক অথবা স্ট্যান্ডার্ড মানুষ যারা বাইরে থেকে আসছে তারা রাত্রিবেলা ঢুকছে। একদিকে আমাদেরকে বলা হচ্ছে যে তাড়াতাড়ি ওদেরকে ওখান থেকে ডিসপার্স করান, কাউকে আটকে রাখতে পারেন না আপনি। অপরদিকে বলা হচ্ছে সন্ধ্যে 7টা থেকে সকাল 7টা অবধি মুভমেন্টটা বন্ধ করুন। এই কন্ট্রাডিকশনের মধ্যে দিয়ে ম্যাডাম আমরা ম্যানেজ করছি, আমরা ম্যানেজ করবো, বাট এটাও তোমাদের বুঝতে হবে। তার মানে সেগুলোর মধ্যে আছে স্পেশাল কেস, তো আমাদের তাহলে ক্যারিফাই করে বলতে হবে কোনটা স্পেশাল কেস আর কোনটা অ্যাবনর্মাল কেস, কোনটা নর্মাল কেস আর কোনটা অ্যাবনর্মাল কেস, কোনটা স্পেশাল কেস আর কোনটা ক্যাজুয়াল কেস। আমি তো বুঝতে পারছি না। আমাকে যে কোনো একটা ইউনিফর্ম পলিসি দিতে হবে, যেমন ওয়ান নেশন ওয়ান রেশন। এই যে এখন নতুন করে বলছি, কবার করে রেশন কার্ড আমি ভগবান জানি। একবার ডিজিটাল করুন, একবার সাদা করুন, একবার লাল করুন, একবার হলুদ করুন, একবার সবুজ করুন। তুমি তো আমাকে ওয়ান নেশন ওয়ান সিস্টেম আমি বলছি, ওয়ান নেশন ওয়ান পলিসি, ওয়ান নেশন ওয়ান সিস্টেম। এখন এই লকডাউনের সময় বিশেষ করে স্টেট গভর্নমেন্টের ইচ এন্ড এভরি পাওয়ার আছে টু টেক ডিসিশন ফর দেয়ার স্টেট। কিন্তু আমি কন্ট্রাডিকশন বা সেন্টারের সাথে করবো কেন? আমাদের ঝগড়া নেই। আমি তো চাই যে কনস্টিটিউশন মেনে সেন্টারের কাজ করবে, স্টেটের কাজ করবে। কিন্তু আমাকে বোঝাও, আমি যদি নিজে না বুঝতে পারি তাহলে আমি অন্যকে বোঝাবো কি করে? লকডাউনে ওয়ান লকডাউন ওয়ান পলিসি। আর স্টেট যদি লকডাউন করে তাহলে স্টেটের পলিসি থাকে, তাহলে দুটো পলিসি একসাথে কি করে কাজ করবে? আইদার সেন্টার অর স্টেট। তুমি যখন কন্টেইনমেন্ট জোন করছো, তুমি জেলাকে ছেড়ে দিও, ওকে ডিসেন্ট্রালাইজ করছো, সেটা পুরো ডিসেন্ট্রালাইজেশন। দেখে না, এগুলো তো এখন আলোচনা করার সুযোগ কম পড়ে। আমি শেষ করছি এখানে। থ্যাংক ইউ সো মাচ। ম্যাডাম, একটাই কথা আমি বলতে চাই, যারা এখানে উপস্থিত রয়েছেন তাদের মাধ্যমে সবার কাছে যে সংবাদ দিতে চাই ম্যাডাম, আমফান আমাদের এখানে হিট করেছে 20 তারিখ। 21 তারিখ অবধি আমরা হিমশিম খাস্তি বুঝতেই পারছি না কি আমাদেরকে হিট করেছে। এত বড় ঝড় বৃষ্টি দেখে এবার ম্যাডাম 7 দিনের মধ্যে আমাদের ফাইন্যান্সিয়ালি
স্ট্রেস স্টেট 7 দিনের মধ্যে 4,450 কোটি টাকা আজকে ছেড়েছি আমরা। প্লাস ওই 2000 কোটি টাকা এই যে টাকাটা দেওয়া হলো ম্যাডাম, এটা ছাড়া হয়েছে, এই টাকাটা কিন্তু অ্যানাউন্সমেন্ট জন্য নেই যে আমরা দেব। দিস ইজ নট এ স্যাংশন, দিস ইজ এ রিলিজ অফ ফান্ড। The fund has already gone out of the state treasury. This is number one. Plus আমরা 1800 কোটি টাকা ম্যাডাম, 1800 কোটি টাকা আমরা এক দিনের জন্য বন্ধ করলাম না। কৃষকদের যেটা আছে ম্যাডাম স্কিম, কৃষক বন্ধু আছে, জয় জওয়ান আছে, জয় বাংলা ইয়েস আছে, ম্যাডাম, প্লাস জয় জওহর, প্লাস আমাদের তফসিলি বন্ধু, ইয়েস ম্যাডাম, তাদের 1800 কোটি অ্যানাউন্স করে দেয়। দুটো মিলে ম্যাডাম এই মাসে 6,250 কোটি টাকা আমরা 7 দিনে ছেড়েছি। এটা সম্ভব হয়েছে সর্বোপরি ম্যাডাম মানুষের সহযোগিতার জন্য। সব মানুষের সহযোগিতা করেছে, আমাদের সরকারি অফিসাররা ক্লান্ত পরিশ্রম করেছে ম্যাডাম। কয়েকদিন ধরে বাড়ি ফিরতে পারছে না দেখো, আমি তাদের স্যালুট জনপ্রতিনিধি। জানাচ্ছি। আমাদের যেভাবে করেছে, আমাদের অফিসার কর্মচারী থেকে শুরু করে, জনপ্রতিনিধি থেকে শুরু করে, পুলিশ থেকে শুরু করে, ফায়ার ব্রিগেড থেকে শুরু করে, হেলথ থেকে শুরু করে, এডুকেশন, প্রত্যেকটা ডিপার্টমেন্ট কারো না কারো কিছু না কিছু কন্ট্রিবিউশন আছে। 24/7 তারা কাজ করছে এবং তারা কিন্তু তাকিয়ে দেখেনি ওই লোকের বিষ্ণু না ওর করোনা আছে বা এরপর আমার করোনা হয়ে যেতে পারে। জলে ঝড়ে দুর্যোগে পরশুদিনও যে ঝড় হয়ে গেছে, কাল না সব ডিভিশন, বর্ধমান সব ডিভিশন আরামভাবে বই করতে হয়েছে, ডিএমরা সেটা দেখে নেবে। এই এত বড় দুর্যোগ, এরপরেও মোড়ার উপর খাওয়া লাগা। পশুদের ঝড়টা 90 কিলোমিটার 96 কিলোমিটার থেকে এলো, সেটা আইলার থেকে আইলার মতো। কাজে খুবই দুর্যোগের মধ্যে আমরা আছি। তা সত্ত্বেও আমি মনে করি মানুষের দুর্যোগ কেটে যাক, মানুষের দুর্ভোগ কেটে যাক, মানুষের দুরারোগ কেটে যাক, বাংলা কখনো হারে না, বাংলা জিতবেই। করোনা হারবে, বাংলা জিতবে। ঝড় ঝঞ্ঝা বন্যা এবং নানা রকম খরা বন্যা অনেক কিছু আছে, সব সংকট কেটে যাবে, মানুষের জয় হবে, এটা আমি বিশ্বাস করি। আমরা সবাই যদি কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে কাজ করি। আমি I salute to my all the jawans, I salute to my all the police jawans, I salute to my all the doctors, sisters, health workers, municipality, সরকারি কর্মচারী থেকে শুরু করে আমার এগ্রিকালচার, পিএইচই, পঞ্চায়েত, রুরাল, আমার ডিজাস্টার, ফিশারিজ, হর্টিকালচার, আমার এগ্রিকালচার থেকে শুরু করে রুরাল ডেভেলপমেন্ট, পিডব্লিউডি, all department, NDRF, SDRF থেকে শুরু করে all, everybody is walking on the road. ফাইন্যান্স ডিপার্টমেন্ট অক্লান্ত পরিশ্রম করে জোগাড় করছে, নুন আনতে পান্তা পোড়ায়, 55,000 কোটি টাকা দেনা শোধ করে 6,500 কোটি টাকা মাসে রাখবে, স্যালারি আর পেনশন দিতে টাকা নেই, তার মধ্যেই 6,500 কোটি টাকা ছাড়া। বাংলাকে যে যাই বলুন, মনে রাখবেন বাংলা যা পারে কেউ কিন্তু আর পারে না। বাংলার একটাই ক্লাস, বাংলা হচ্ছে মানবিক। অনেক রাজ্য কিন্তু সরকারি কর্মচারীদের মাইনেও কমিয়ে দিয়েছে, মানে 25% কম দিচ্ছে। সেন্ট্রালও দিয়ে সব কমিয়ে দিয়েছে, এমপিরা তুলে দিয়েছে, এমপিদের মাইনেও 30% কমিয়ে দিয়েছে। কিন্তু আমরা কিন্তু আপনাদের আশীর্বাদ পেয়েছে তো এখন বেড়ে যাচ্ছি। এইটুকু ভরসা রাখবেন যেন বেড়ে যেতে পারি, চেষ্টা করতে পারি। দুই হচ্ছে আমরা খুব কৃতজ্ঞ, আমাদের রাজ্যপাল মহাশয় তিনি 50 লক্ষ টাকা এই ডিজাস্টার রিলিফ ফান্ডে দিয়েছেন। তেমনি আমার প্রাক্তন রাজ্যপাল চেন্নাইতে থাকে, তিনি মনে রেখেছেন গোপাল গান্ধী এবং তিনি 1 মাসের পেনশন কিন্তু এখানে পাঠিয়েছেন। আমরা খুবই কৃতজ্ঞ। ঠিক এইভাবে অনেক মানুষ কেউ কেউ পাশে দাঁড়িয়েছেন। সবাই যদি যে যা পারবেন, আমি জানি তাদের খুবই অসুবিধা আছে, পারবেন চেষ্টা করে দেখুন। আর আমি পুলিশকে বলবো হকারদের সাথে কথা বলে ওদেরও জীবন চলবে না, আমাদের যদি রাস্তায় না বেরো, সোশ্যাল স্যানিটাইজেশন করে নিয়ে একটা বাদ দিয়ে একটা অ্যাডিশনাল ডে করবো। যে সোমবার বসবে সে বুধবার বসবে, একজনই বসবে সোমবার, বুধবার বসবে, এভাবে একটা এলাকা জুড়ে রাস্তার নিচে কিন্তু বসে যাবে। কারণ আমাদের কিন্তু এখন করোনা থেকে বাঁচতে হচ্ছে, তারাও যদি কিছু করে দিতে পারে সেটাও দেখে দিতে হবে। এগুলো দেখে নিট অ্যান্ড ক্লিনও রাখতে হবে। আর যারা কাউন্সিলর ছিলেন এখন নেই, অনেক পুরো ভোট ভেঙে গেছে, তা সত্ত্বেও আমি কাউন্সিলরদের অনুরোধ করবো, আমার এলাকাটা প্রাক্তন কাউন্সিলর যারা, তারা এখন নিজেদের কাউন্সিলর হয়ে এলাকায় কাজটা করুন না। আর যদি ভাবেন আমার সিটটা সিভিল কাজ হয়ে গেছে আমি কি করবো, বা ওটা মহিলা হয়ে গেছে আমি পাবো, এসব ভাবার দরকার নেই এখন। আগে তো মানুষ বাঁচুক, যে ভালো কাজ করবে সে সবসময় সব দল থেকেই পুরস্কার পাবে। আমি সমস্ত মিউনিসিপ্যালিটিগুলোকে বলবো, কাউন্সিলররা রাস্তা নেমে কাজ করুন, অফিসার হিসেবে জনপ্রতিনিধিরা কাজ করুন, গ্রাম সভা করুন, পঞ্চায়েত সমিতি করুন, জেলা পরিষদ করুন,
শুধু একটাই কথা, রিলিফ দেওয়ার ক্ষেত্রে আমি সবাইকে বলছি রিলিফটা গভর্নমেন্টকে দিই, নিজেরা না দিয়ে। কারণ হয়তো এটা হলো একটা জায়গায় সবাই পৌঁছতে পারছে কিন্তু আরেকটা জায়গায় কেউ পৌঁছতে পারছে না, ফলে একটা ডিসক্রিমিনেশন হয়ে যায়। রিলিফটা গভর্নমেন্টের হাতে দিই, গভর্নমেন্টকে রিলিফটাও দিয়ে দেওয়ার আগে স্যানিটাইজ করতে হবে। গভর্নমেন্টকে দেখতে হবে সাগর পেলো নামখানা পেলো না, আমাকে নামখানা কত দেবো, সাগরকে কত দেবো। প্রথম প্রতিমা অনেক দূরে ডিপ, সে পেলো না, কার্তিক পেলো কাছে, হয়তো ভাঙন পেলো বারুইপুর পেলো না, বারুইপুর পেলো সোনারপুর পেলো না, সন্দেশখালী পেলো হিঙ্গলগঞ্জ পেলো না, বা হাসনাবাদ পেলো বসিরহাট পেলো না, বা ধরুন মিদনাপুর পূর্ব পেলো মিদনাপুর পশ্চিম পেলো না, বা বর্তমানে ধরুন একটা জায়গা পেলো আর একটা জায়গা পেলো না। এইসব প্রবলেম আছে। আমি যখন একটা জায়গায় কাজ করবো আমার কাছে একটা ম্যাপ থাকবে, আমি দেখে নেবো কোন কোন এলাকা অ্যাফেক্টেড, কোন এলাকায় গভর্নমেন্ট কি পাঠিয়েছে, কোন এলাকা পাঠাতে পারেনি, হয়তো নেই বা কম আছে, পড়ে যাবে। আমি আপনি কিছু দিলে আমি সেই এলাকাটা ফার্স্ট পাবো, কারণ আমার কাছে তো সবাই সমান, এটা মাথায় রাখবে। সেই জন্যই বলছি দয়া করে আপনি গভর্নমেন্টকে আপনার নামটা লিখে দিন না, তার তো কোনো অসুবিধা নেই যে আপনি দিচ্ছেন, কি অসুবিধা আছে, কিন্তু দয়া করে এটা গভর্নমেন্টকে দিই। নবান্নতে আমরা একটা স্টোর রুম এখানেই করেছি, যে যা দিতে চান। আমরা ক্ষুদিরাম অনুশীলন কেন্দ্রে একটা করেছি, নেতাজি ইন্ডোর স্টেডিয়ামেও করেছি। নতুন জিনিস যে যা পারবেন, মুড়ি হোক, চাল হোক, চিনি হোক, শুধু বস্তার করে লিখে দিতে হবে চাল, কোনটা চিনি বস্তার করে একটা কাগজে ভালো করে লাগিয়ে দেবো, আলু একটা কাগজে লিখে, কারণ এগুলো শস্য হয় সেগুলো আগে আগে দিয়ে দিতে হয়, তাহলে নষ্ট হয়ে যায়। কাজে সবকিছুই দামি আমরা মনে করি, যে যা পারবেন যতটুকু পারবেন সাধ্যমতো চেষ্টা করবেন, এবং আর কিছু না পারলেও আশীর্বাদ করবেন, আশীর্বাদ করবেন, শুভেচ্ছা দেবেন, দোয়া দেবেন, সত শ্রীকাল বলবেন, নমস্কারিন্দা বলবেন, নমস্কারান্ত বলবেন, নমস্কারম বলবেন, ভারাক্রম বলবেন, আর সবার হয়ে প্রার্থনা করবেন যাতে সবাই ভালো থাকে। এইটুকু বললে বাদ বাকিটা আমরা সামনে নেই। থ্যাংক ইউ সো মাচ। কিছু কোশ্চেন আছে? তোমাদের তো ভিসিআর আছে, রাজীবের আবার এখন মিটিং আছে, ভিসিআর আছে, ওদের প্রত্যেকটি মনিটরিং হয়, এখন মনিটরিং হবে। বল কিছু আছে? আচ্ছা আশা করি কিছু। দিদি অলরেডি দুটো করবো দিদি, যেহেতু 5টা মিটিং আছে, অলরেডি 2 কোশ্চেন আই লাগবে। দিদি এই যে 100% খুলে দিচ্ছে প্রাইভেট সেক্টর এবং পাবলিক সেক্টর, কন্টেনমেন্ট করে যারা 8ই জুন থেকে কন্টেনমেন্টের টেক কেয়ার তাদের নিজেদের করতে হবে। যে খুলবে দায়িত্ব নিয়ে কন্টেনমেন্ট জোনের টেক কেয়ার তাকে পুলিশের সাথে বসে করতে হবে। দিদি আপনি যে ঘোষণা করলেন যে 1500 টাকা করে দেওয়া হবে কৃষকদের, ওটা কি একর প্রতি দেওয়া হবে? আমরা বলেছি দেখুন, কারণ 1 একর আছে জমি, কারণ 4 কাঠা আছে, এটা এক্সট্রা টাকা যেটা আমরা বছরে দিই একর প্রতি। কৃষক বন্ধু দুবারে 5000 টাকা দিই। 60 বছরের মধ্যে পরে কেউ মারা গেলে 60 বছরে আমরা তাকে 60 বছরের মধ্যে আমরা 2 লক্ষ টাকা দিয়ে রাখি। আমরা শস্য বীমার টাকা পুরো গভর্নমেন্ট থেকে করি। এটা হচ্ছে আমরা একর প্রতি 1000 করে 1000 টাকা আমরা ইমিডিয়েট করি। হ্যাঁ এটা গড়ে অ্যাভারেজ, এটা অ্যাভারেজ মানে কি, ধরুন কেউ 1 একর আছে, কারো 4 কাঠা আছে, মানে 4 কাঠা যারা আছে সেও কিন্তু 1000 টাকা পাবে। এতে কি হয়, বাংলায় ছোট ছোট জমির সংখ্যা বেশি, ক্ষেত মজুদের সংখ্যা বেশি, এতে ওরা অনেকটা কাজ দেয়। বলুন কামাল স্যার, তারা কিন্তু 1000 পাবে না, মনে রাখবেন এক একজনের অনেক জমি আছে, যার 3 একর আছে সে তো সঙ্গে 4500 পেয়ে যাবে, যার 10 একর আছে সে তো 1000 টাকা ধরে কত হবে, এরা অনেক টাকা পেল। এসব হিসেব করতে যাবেন না, কৃষি দপ্তর বসে না। বলুন প্লাস শস্য বীমা আছে, ও টাকাটাও আমরা দিই, ওটাও পাবে। তারপর প্লাস কৃষক বীমা, কৃষক বন্ধু, ওই টাকাটাও পাবে। বলুন 3-4টা একসাথে বলুন। You have sought the intervention of the Prime Minister, requesting that the migrants' entry to Bengal should happen as per the planning and management of the state government. You have requested Prime Minister, the Home Minister to look into it. I have not you have talked, raised your I didn't discuss about this matter to Prime Minister
Shorty from ANI. Ma'am, as you have just mentioned that almost all the private governments Just a and minute. public Plus, sectors will be coming from Tomal, one thing I want to tell you that we want that every brother and sister of migrant, they should come to us. Every state they must go. But the problem is, you send them together. एक साथ में पूरा ट्रेन भेज देंगे, तो how they will come? इसमें उसको कोरोना सब होता है कि एक साथ में रहने से कोरोना हो जाता है ज़्यादा, कोरोना ज़्यादा हो गया है। दूसरी बात है उसका आप थोड़ा पानी नहीं देता है, थोड़ा खाना नहीं देता है, आपको पेड़ तो हम दे देता है स्टेट से, लेकिन आपको देखना पड़ेगा उसका तबीयत को भी ख्याल रखना पड़ेगा ना। हमको प्लानिंग करके दिया कि अब 250 लोग ट्रेन ले रहे हैं, हम बास बहुत ले लिया, हमारा 4-5 लोग करीब बास में चला है, बाद बाकी हम 255 लोग ट्रेन को अभी एडवांस हम बुकिंग किया है कि ए दिन में ए आ गया। अगर हमको पता है कि हम एक स्टेशन में कितना ले सकते हैं, आपको कितना को हम हेल्थ स्क्रीनिंग कर सकते हैं, कितना को हम क्वारंटाइन कर सकते हैं, लेकिन अगर एक साथ में एक ट्रक चलाए तो हम कैसे करेंगे, कैसे भेजेंगे, कहाँ भेजेंगे? हमारे इधर डिजास्टर चल रहा है, हम डिजास्टर करेंगे, कभी संभालेंगे ना, हम क्या करेंगे, डिजास्टर संभालेंगे ना, क्या हम एक साथ में एक लाख लोगों को वो वापस भेजेंगे घर में, कैसे करेगा? इतना जगह है क्या? हमारे घर में क्वारंटाइन सेंटर भी करेगा, हमारा स्कूल बिल्डिंग बहुत सारे तोड़ दिया है, ये हमारा जो अम्फान हुआ है बहुत सारे अभी तोड़ दिया पूरा, रहने का जगह नहीं है। Would you hold the railway ministry responsible for the current spike? देखो, Just on the I Bengal. am not going for But other political issues. controversy or political question. I think whatever I say, that's my regret. You know all this, I know all this also. Are this ANI? Yes. Ma'am, this is Shorty. Ma'am, you just now mentioned that public, private and government sectors will be opening from May. Ma'am, No, it is already open, but only 25%, 30%, somewhere it is 50% they are working. Suppose tea gardens, it is 50% people are working. But we want that 100% should work, because otherwise, where the lovely livelihood, where it will come? They are not getting the salary, even they are unorganized sector people, they are not getting the wages. that's true. That's true, ma'am. Apart from this Shramik special trains, Railway have declared that from 1st of June they will be running few reserve trains, actually, passenger trains. Ma'am, what about the local trains? Because Railway hasn't cleared yet about I the will local not say trains anything. decision. Let the central government take a decision. But my humble submission would be to railway also. We already started operation so many trains. Please remember, I was the railway minister twice. Railway has the obligation, of course, commercial obligation. But don't you think that railway has the social obligation also? In my time, I never increased a 1 paisa fare. But these days, how many times the fare you increased? Nobody raised this point, nobody chased you. But after that, when the central government declared the lockdown, then why you are breaking the lockdown? That is my question. Send some people in some place to maintain the social distancing. That you are not doing. Everybody is saying, do you know what the villagers are saying? They are saying, it is a Corona Express is coming, भाग जाओ, भाग जाओ. What is this? हम तो हमारा लॉयर का प्रॉब्लम हो रहा है. हमने तो गाँव वाला को कह रहा है कि आप डरो मत, हम लोग नया प्रसाद, वो भी हमारा भाई बहन है. इसके लिए हम स्कूल को छूट होता कि 1 महीने में स्कूल छुट्टी दे दिया कि जिधर हमारा स्कूल ठीक है, जो हमारा झारखंड में नई तूफान में जो नहीं गिर गया उसमें रहे, हम उधर भी उसका रहने का बंदोबस्त करेगा. जैसे गाँव वाला का साथ कोई गाँव वाला का साथ कोई झगड़ा ना हो, सब एक साथ में रहे, 7 दिन 10 दिन रहे. इसका बाद हम टेस्ट करेंगे, अब नेगेटिव जो होगा उसको घर दे देंगे, जो पॉजिटिव होगा उसको ट्रीटमेंट करना जरूरी है. Most of the inquiries from the private and the government sector comes from the remote area of the Bengal. How will they travel if the local trains do not open? Are you from here? Yes, sir. It is better if you ask the question to central government, it is not within my hand. And we have already started And our you- whole state bus. Please, I cannot take guarantee what you will eat in your house. I can take the guarantee. I have already started state government the buses operation, maintaining the social distancing. Private bus also started.
Some auto also started by but I will request them in front, nobody allowed in auto. Behind, to allow auto. Taxi also we say, prepaid taxi we allow, we have already train started, then how the passengers will go out. They have the problems they are facing, everything there must be a planning. We said 8 June, because our state bus already started, taxi started, cab started, private sector they have their obligation also to bring their people. How they will come, the private sector will decide. They have some own transport arrangement also in some places. And whoever will not be possible that they will take their, we allow. It doesn't mean that they have to accept all whatever we are saying. It is their choice. But in my organization, I have to do it because it is already 30%, 50% working. There are some departments which are essential departments, 24/7 they are working. And there are some sub departments. So I have given them the time, 7 days, 8 days more, so that we can get. Ma'am, few media today reported that Home Minister Amit Shah called you yesterday, and ma'am, Till now I have not received any phone call. But if we talk, I talk to him, no problem. Media sometimes he reports something what is not related to us also. I do not know, Amit Shah, I do not know, you know all these things. দিদি কিছু জায়গা থেকে কালকে খবর আসছিল যে পরিযায়ীদের নিয়ে যে সমস্ত ট্রেনগুলো আসছে সেখানে তাদেরকে কোয়ারেন্টাইনে রাখা বা গ্রামে বা তাদের এলাকায় ঢুকতে দেওয়ার ক্ষেত্রে বাধা দেওয়া হচ্ছে, কারণ মনে করা হচ্ছে যারা আপনাদের মিডিয়ার একটা দায়বদ্ধতা আছে। কি দায়বদ্ধতা বলুন তো? আপনি কোশ্চেন যখন করছেন তখন আমি একটু লাগিয়ে দিচ্ছি, এতে যে জানতো না সে আরো বেশি করবো। কেন করছেন? এটা গ্রামের লোকেদের ডিসাইড করতে দিন, গ্রামের ব্যাপারটা ওরাও থাকবে, ওরাও থাকবে। কি করে থাকবে? গ্রামের লোকেরা যাদের থাকার ব্যবস্থা করছে, এটা এইভাবে করবেন না। এটা কিন্তু আগুন লাগিয়ে দেবেন না, প্লিজ দয়া করে। প্লিজ সংযত হন, এবং আমি আপনাদের সবাইকে বলবো সংযত এবং সংবেদনশীল হন। একটা কোয়ারেন্টাইন সেন্টার আমাদের থেকে আমরা করতে পারি না, তাই লোকগুলো যারা ট্রিটমেন্ট কোথায় করবো? সমস্ত যদি বলে আমার হাসপাতাল হবে না, সবাই যদি বলে আমার এখানে কোয়ারেন্টাইন সেন্টার হবে না, তাহলে লোকগুলো যাবে কোথায়? হোম কোয়ারেন্টাইন তো সবার পাড়াতেই আছে। আমার পাড়াতে তো আমি তো এখন কি করবো? আমি তো প্রায় হোম কোয়ারেন্টাইনই আছি। আমার পাড়ায় দেখে আসুন কতগুলো হয়েছে। তো আমরা কি করবো? অত পুলিশ ডিউটি করে, অত পাবলিক যাতায়াত করে, অত সাধারণ মানুষ যাতায়াত করে। আমার ওখানে কাজ করতে করতে 7-8 দিন পুলিশের করোনা হয়েছে। কাকে কোথা থেকে আটকাবো? কোথা থেকে সামলাবো? ফায়ার ব্রিগেডের লোকেরা কাজ করে, জল দিয়ে দেয়, তাহলে হতে পারে না? যে কোনো মানুষের হতে পারে, আর্মিদের হয়নি, সিআরপিএফের হয়নি, সবারই হতে পারে। পুলিশের কত লোকের হয়েছে? তো আমার এলাকাও তো আজকে করোনা পরিত, তো আমি কি করবো? তাহলে তো আমাকে বাড়িতে চুপ করে বসে থাকতে হবে। আমি হোম কোয়ারেন্টাইন করে নিচ্ছি, এটা আপনারা চান? তাহলে আমি কাজ হবে, যতটা পারবো চেষ্টা করবো। ঝুঁকি তো নিয়ে করি, ঝুঁকি থেকে আর কিছু দিতে হয়েছে। বহিরও শরীর খারাপ হলে রেগুলার করে একটু টেক কেয়ার, আমি সবাইকে বলছি। কিন্তু কোনো জিনিস আমাদের হাতে কিছু করার নেই। আমি এখানে বসে আছি, আমার এখানে আমি তো ভিডিও স্ক্রিনের পেছনে নেই। তাহলে আপনারা আমাকে বলুন, কেউ না কেউ যদি কারো কেরিয়ার বহন করে, আমি কি করতে পারি? অরিজিৎ, অল ইন্ডিয়া রেডিও। ট্রেনে বাসে করে পরিযায়ী শ্রমিকরা রাজ্যে আসছে, এ পর্যন্ত কত পরিযায়ী শ্রমিক ট্রেনে বা বাসে করে রাজ্যে এসছে, এরকম কোনো তথ্য আছে? বা 5 লাখের বেশি হয়ে গেছে বাসে এবং গাড়িতে, কয়েক লাখ ঢুকেছে বাসে এবং গাড়ি। আর ট্রেনে এখনো পর্যন্ত মনে হয় 50,000 ঢুকেও গেছে, মনে হয় আর ঢুকবে 75,000 ট্রেনে ঢুকেছে এর মধ্যে। আর গাড়িতে আপনাদের বলছে কয়েক লাখ। অন্তত আমাদের সেটা এখন 5-6 লাখ ঢুকে গেছে অলরেডি। কি করবো বলুন? তারাও তো আমাদের ভাই বোনেরা, কি করে যাবে? আপনারা একটু সংবেদনশীল আর একটু সংযত হন, যাতে দেখুন যে সবাই যাতে আমরা ঠিক মতো একসাথে থাকতে পারি। একটু দেখে দেখি আর্টিস্ট চাই, এটা তো আপনাদের এটা অন্তত এইটুকু শুয়ে করুন, একটা টিপল নাইবা দিলেন। ব্যবসা বা চাইলে তো মিডিয়া দাঁড়িয়ে কিছু দায়বদ্ধতা আছে, এইটুকু দায়বদ্ধতা পালন করুন। যারা এসছে তাদের মধ্যে করোনা এফেক্টেড কি রকম? অনেক আছে। ওই জন্যই তো বাড়ছে।
বাড়ছে মানে হচ্ছে, কিছু করার নেই। তারা এসছে যেখান থেকে, তারা তো হটস্পট থেকে আসছে। মহারাষ্ট্র থেকে যে আসবে তার তো করোনা থাকতেই পারে। দিল্লি থেকে যে আসছে সেটা তো হটস্পট থেকে আসছে। গুজরাট থেকে যে আসছে সেটা তো হটস্পট থেকে আসছে। চেন্নাই থেকে যে আসছে সেটা হটস্পট থেকে আসছে। শুধু ইন্দ্রাই দেখুন না কত হয়েছে মধ্যপ্রদেশে। কাজে আপনাদের ব্যাপারটা বুঝতে হবে, এটাকে স্প্রেড করে গেছে বেশি, যেগুলি যাতায়াতগুলো বেশি বেড়ে গেছে এবং যাতায়াতগুলো প্ল্যানিং করে করা হয়। সুতরাং এখন আর কিছু উপায় নেই, এখন সবাইকে নিয়ে থাকতে হবে। করোনাকে নিয়ে ঘুমোন, করোনাকে 5 বারিশ করে নিন, ঠিক আছে? সরি, আমি মানুষের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। বেঙ্গল অনেক কন্ট্রোল করেছে, আমরা কন্ট্রোল করার চেষ্টা করছি, বাট সবকিছু আমার হাতে নেই। আকাশ যেমন আমার হাতে নেই, ট্রেনটাও আমার হাতে নেই আজকে। দিদি আমি ঠিক আর না, দিদি এবার আমার আছে। দিদি লাস্ট একটা দিদি